মার্কার দিলে না? এই যে আছে মার্কার, মার্কার আছে, তারপরেও বলা যায় না। লাইভে এখন আসে নাই কেউ, একজন আসছে, 3 জন 5 জন। জন আসছে, 41 জন। একশো জন হয়ে গেছে। একটু কথা বলুন স্যার, দেখি সাউন্ডটা কিরকম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসিএস উদ্যম লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে শুনছেন, প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে যারা লাইভ ক্লাস দেখছেন, শুনছেন, অবশ্যই আপনার ফার্স্ট যে কাজটি হবে সেটা হচ্ছে আপনি বাসায় থাকেন, মেসে থাকেন, হলে থাকেন। এখন তো মেস হল তো বন্ধ, অধিকাংশই আপনারা বাসায় আছেন। তো বাসায় থেকে আপনি এমন একটা জায়গায় অবস্থান নেন, আপনার মোবাইল বা ল্যাপটপ এমন একটা জায়গায় অবস্থান নেন যেখানে আপনি ডিস্টার্ব ফিল করবেন না। প্রথমে আরও কিছু কথা বলা দরকার। বিসিএস উদ্যম অনলাইন যে কোর্স আমরা চালু করেছি, এটার লক্ষ্য হচ্ছে একজন প্রতিযোগীকে আমরা পুরোপুরি প্রস্তুত করতে চাই। এজন্য আপনাকে অবশ্যই পরিপূর্ণ মনোযোগী হতে হবে। ক্লাসেও কিন্তু আমি এই কথাগুলোই বলি। যদি পরিপূর্ণ মনোযোগী হন, যদি আপনার ইচ্ছা থাকে আপনি বিসিএস ক্যাডার হবেন, সর্বোপরি আপনি ফার্স্ট ক্লাস একটা জব বা সরকারি জব পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে খুবই নিষ্ঠাবান হতে হবে, আগ্রহী হতে হবে এবং প্রত্যেকটি কথা গুরুত্ব সহকারে নিতে হবে। অনলাইনে ক্লাসে আমি আপনাদের যে কথাগুলো বলবো সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, সেই অনুযায়ী যদি পড়াশোনা করতে পারেন, তাহলে আমি আশাবাদী যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আমি যেসব স্টুডেন্টদের গাইড করি তারা কিন্তু খুব সিরিয়াস স্টুডেন্ট। তারা আমাকে সবসময় বলে, স্যার আপনি বলেন শুধু কি পড়তে হবে, আপনি বলেন, আমি খেয়ে সেগুলো হজম করে ফেলব। সুতরাং আপনারা যারা আমাকে দেখছেন, শুনছেন, আপনারা যদি ওইভাবে আজকেই যদি আপনি আত্মপ্রত্যয়ী হন, আজকে যদি আপনি পরিকল্পনা নিতে পারেন, আজকে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, আজকে যদি আপনি পড়াশোনার রুটিন করতে পারেন, সর্বোপরি আপনি যদি আপনার ভেতরটা তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। আমি যত কথাই বলি না কেন, আপনি সেগুলো যদি আপনার ভেতরটা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু সফল হওয়া যায় না। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, আমি 18 বছর বিসিএস পড়াতে গিয়ে যে বিষয়টা লক্ষ্য করেছি, যারা আমাদের সামনে এসে বলে যে আমাকে পারতে হবে, এবার যার ভেতরটা আমরা দেখি যে আসলে সে ঝাঁপিয়ে পড়েছে, সেই কিন্তু সফল হয়। কাছে দাও, ভয়েস তো বাড়াচ্ছে, ওখানে দেখো ঠিক আছে কিনা। ভয়েসটা বোধহয় ক্যামেরায় ঠিক নাই, ক্যামেরায় বাড়িয়ে দাও। এই পাশেরটা, এই পাশেরটা বাড়িয়ে দাও। কম ছিল না ফুল ছিল? ফুল আছে না? শুনতে পাচ্ছে না? শুনতে অসুবিধা হচ্ছে? বলতেছে সাউন্ড কম। সাউন্ড কম আছে, লাউডলি বলছি। সাউন্ড আমি একটু লাউডলি বলছি,
প্লিজ একটু লাউডলি বলছি, এরপরে যদি প্রবলেম হয় আপনারা আমাকে জানাবেন। এখন কি শোনা যাচ্ছে? সাউন্ড আপনারা এখন শুনতে পাচ্ছেন? দু একজন কমেন্টস করেন যে শুনতে পাচ্ছেন কিনা। আমি যদি এভাবে বলি, এইভাবে লাউডলি বলি, তাহলে কি শুনতে পারবেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি লাউডলি বলার জন্য চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন। সাউন্ড একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে ঠিক আছে, কথা বলতে দাও আমাকে। আমি লাউডলি বলছি, এটা তো ফুল দেওয়া আছে। যদি আজকে সাউন্ডে প্রবলেম হয় আমরা দেখি মোবাইলে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে। যে কথা বলছিলাম, আমি কিন্তু এক বুক আশা নিয়ে আপনাদের সামনে এসেছি। দেশের বাইরে এবং দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন, এবার আমি যে লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছি সেটা হচ্ছে বিসিএস উদ্যম অনলাইন কোর্সে যারা আসবে, আমি দেখাতে চাই অন্তত 80% এই গ্রুপ থেকে যেন বিসিএস ক্যাডার হতে পারে এবং যে কোনো চাকরি পরীক্ষায় যাতে এই গ্রুপ থেকে হিউজ পরিমাণ প্রতিযোগী চাকরি পেতে পারে, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা কিন্তু আমাদের কার্যক্রম শুরু করেছি। আর আমি তো বাংলা ক্লাসটা নেব, বাংলা সাহিত্য, ব্যাকরণ। আপনাদের যদি আরও কোনো টিচার ভালো লাগে, পরিচিত থাকে, বললে আমি কিন্তু দিতে পারবো। আপনাদের একটা কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশে যারা বিসিএস ক্লাস নিচ্ছে, এটা আমার একটা গর্বের বিষয় যে আমার স্টুডেন্টদের কিন্তু আমি টিচার বানিয়েছি। অন্তত 80% স্টুডেন্ট আছে যারা টিচার আছে, যারা আমার স্টুডেন্ট ছিল। সুতরাং যারা বিসিএস ভালো পড়ায় তাদেরকে আমি কিন্তু ক্যামেরার সামনে আনতে পারবো এবং সেই পরামর্শটা আপনারা দিতে পারবেন। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে সহযোগিতা, কিভাবে আপনাকে আমাদের লক্ষ্যে কিভাবে আপনাকে আপনাদের লক্ষ্যে আমরা পৌঁছে দিতে পারি। আমরা এখানে আপাতত 40টি ক্লাস ফ্রি রেখেছি। সেখানে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, প্রত্যেকটি বিষয়ে কিন্তু ক্লাস হবে। এরপরে আরও বেশি ক্লাসের প্রয়োজন পড়লে আমি গ্রুপে আপনাদের সাথে পরামর্শ করে কিভাবে করলে ভালো হয়, আপনাদের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া যায়, সেসব বিষয়ে কিন্তু আমি কথা বলবো এবং আপনাদের সেই বিষয়টাতে আন্তরিক হতে হবে। তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা যারা আমার সামনে আছেন, কথা শুনছেন, আপনারা বিভিন্ন গ্রুপে আছেন, থাকেন, তবে আমি কিন্তু আগে থেকেই এই যে মোবাইল, ফেসবুকে এগুলো থাকার পক্ষে কিন্তু না। এই জন্য আপনি যে আমাদের এই গ্রুপেই থাকবেন তা কিন্তু না। তবে আমার একটা কথা হচ্ছে, আপনি যদি এই গ্রুপ থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আপনার যদি মনে হয় যে না, এই গ্রুপে যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, যে পরীক্ষাগুলো হচ্ছে, যে পড়াগুলো দিচ্ছে এবং যে পরীক্ষাগুলো হচ্ছে, এখন মোবাইল রিসিভ করো না, যে পরীক্ষাগুলো হচ্ছে তাতে আমাদের জন্য যথেষ্ট, তাহলে কিন্তু আপনার বিভিন্ন গ্রুপে দৌড়াদৌড়ি করা দরকার নেই। এ কথা দ্বারা কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আপনি অন্য কোনো গ্রুপে যাবেন না, বা এটা বলার অধিকার নেই। এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা বলছি যে আপনি বিভিন্ন জায়গায় এলোমেলো ঘুরছেন, এখানে গ্রুপে যাচ্ছেন, ও গ্রুপে যাচ্ছেন, আসলে পড়াশোনাটা হচ্ছে না। আমি লক্ষ্য করেছি, আমি অনলাইনে খুব বেশি থাকি না, তবে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি পড়াশোনার মূল জায়গার চেয়ে মহড়াটাই কিন্তু বেশি হচ্ছে। আমরা মহড়ার মধ্যেই কিন্তু পড়ে আছি। এজন্য আজকে প্রাথমিক পর্যায়ে আমি কিছু কথা বলছি। আমাদের এই পড়াশোনা নিয়ে মহড়াটা আমাদের থাকবে না। আমরা খুব শীঘ্রই মূল আলোচনাতে যখন চলে যাব, ক্লাসগুলো আসবে, তখন এত ভূমিকা দেব না বা এত কথা বলবো না। ঠিক আছে, সময় যথেষ্ট মূল্য রয়েছে। আমরা এভাবে সময় কখন নষ্ট করব না যে শুধু মহড়াই থাকবে, সেখানে কি করব না করবো এই সমস্ত মহড়া বা বিশাল গ্রুপ নিয়ে সে কথা বলা। আমি ইচ্ছে করলে তো আজকেও কিন্তু বিসিএস ক্যাডার এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আসলে আসলে পড়াশোনাটা কিন্তু হতো না। যে কারণে তারপর পর্যায়ক্রমে আমাদের এখান থেকে যারা বিসিএস ক্যাডার হয়েছে তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো। তারা ক্লাস নেওয়ার জন্যই আসবে। যেমন 36 বিসিএস যে ফার্স্ট হয়েছে, এডুকেশনের ফার্স্ট হয়েছে ফজলে আমিন,
আমার জানা মতে ম্যাথের ক্লাস তার চেয়ে বেশি ভালো নিবে আমার জানা নেই। সে আসবে আশা করি। আরও ভালো টিচার, তার মতো আরও ভালো টিচার যারা আছে তাদেরকে আমরা ম্যাথের টিচার হিসেবে নিয়ে আসবো। ইংলিশেরও কয়েকজন টিচারকে আমরা সিলেক্ট করেছি, তারা পর্যায়ক্রমে আসবে। সাধারণ জ্ঞান, বাংলাদেশ, প্রত্যেকটি সাবজেক্টের যারা স্পেশালিস্ট, যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, আপনাদের ভালো মতো পড়াতে পারবে, বোঝাতে পারবে, তারাই লাইভ ক্লাসে আসবে। আমি কিন্তু সবসময় একটি কথা ধারণ করি, যে ভালো পড়াতে পারবে, স্টুডেন্টদের সহযোগিতা করতে পারবে, সেই তার জায়গাটা দখল করবে। ঠিক আছে, এখানে আমার কিছুই বলার নেই। আমি বলবো যে অমুক টিচার খুব ভালো ক্লাস নিচ্ছে, এই নিচ্ছে, আমার কিন্তু কিছুই বলার নেই। হ্যাঁ, আমার একটা পছন্দ আছে, সেই পছন্দ অনুযায়ী আমি টিচারদের নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু স্টুডেন্টের সেখানে পছন্দের একটা ব্যাপার থেকে যায়। যাই হোক, বৈশ্বিক যে দুর্যোগ চলছে সারা পৃথিবীতে, এই দুর্যোগ শুধু আমাদের দেশে তো নয়, পৃথিবী নামক পুরো গ্রহটাই আজকে বিপর্যস্ত, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, অর্থনীতির একদম ভিতটা একদম শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে এডুকেশন সাইডটা, এডুকেশন সেক্টরটা ধ্বংসের মুখোমুখি, এবং শিক্ষক, ছাত্র, ছাত্রী সবাই এখন একটা খুবই সংকটের মধ্যে অবস্থান করছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলেন, সেসব জায়গাতেও একটা সংকট বিরাজ করছে। পাবলিক ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারা সেখানে টিচাররা স্যালারি পেলেও আমাদের দেশে হাজার হাজার না লক্ষ লক্ষ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে শিক্ষকদের অবস্থা কিন্তু খুবই বিপর্যস্ত। আমি সমবেদনা প্রকাশ করছি এবং তাদের সেই সমস্যা দ্রুত দূর হোক এবং সারা পৃথিবীতে যে সমস্যাটা বিরাজ করছে সেটা দূর হোক, এই প্রত্যাশা করছি। আর বিশেষ করে আমি বলতে চাই, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা 41, 42 বিসিএস, 41, 42 এবং 43 বিসিএস এ অংশগ্রহণ করবেন, তাদেরকে নিয়ে আমি এক মিনিট কথা বলতে চাই। 41 বিসিএস কখন হবে সেটা সুনিশ্চিত করে বলা যাচ্ছে না, মাঝখানে একটা স্পেশাল বিসিএস চলে আসবে, সেটা হচ্ছে 42। এটা অনলি হেলথ ক্যাডারের জন্য। তো হেলথ ক্যাডার সেটা এমবিবিএস এর সাথে বিডিএস আসবে কিনা সেটা এখনো পর্যন্ত আমি বলতে পারছি না, তবে এমবিবিএস তো থাকবে, সাথে বিডিএসও থাকার পসিবিলিটি আছে, সেটা এখনো বিষয়টা ক্লিয়ার না। তো 43 যে বিসিএসটা, এখন আপনারা অনেকেই কিন্তু ভাবছেন, এই বিষয়টা উল্লেখ করা খুবই জরুরি, আপনারা অনেকেই ভাবছেন যেহেতু 42 স্পেশাল বিসিএস আসবে, সুতরাং 43 বিসিএস বোধহয় অনেক লেন্দি হবে। নো, 42 স্পেশাল বিসিএস আসার কারণে আপনারা লিখে রাখেন 43 বিসিএসটা খুব দ্রুত আসতে বাধ্য। ঠিক আছে, যে কারণে আপনারা পিছিয়ে যাবেন না। আর একটা কথা হচ্ছে 41, 42, 43 তিনটি বিসিএস আপনার সামনে। এখন যারা ডক্টর তারা কিন্তু 41, 42, 43 তিনটি বিসিএস সে অংশগ্রহণ করতে পারছেন, এবং যারা ডক্টর নয়, অন্য ডিসিপ্লিনের স্টুডেন্ট, তারা শুধু 42 ছাড়া 41, 43 তারা অংশগ্রহণ করতে পারবেন, এবং সেটা আমি আশা করি উইদিন 6 মান্থের মধ্যে কিন্তু আপনি দুটো বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং আপনাকে নেগেটিভ চিন্তা করার কোনো সুযোগ কিন্তু এখানে নেই যে পরীক্ষা দেরিতে হবে, ঢিলে ঢালা পড়াশোনা করি। আর এই যে একটা সময় আপনি পেয়েছেন বাসায় বসে থাকা, হাজার বছরেও কিন্তু এরকম সুযোগ কিন্তু আমাদের লাইফে আসেনি। এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে, যারা কাজে লাগাতে পারবে তারাই কিন্তু সফল হবে। তো আজকে আমি ভূমিকায় আর বেশি কথা বলবো না, শেষের দিকে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, তার কারণ হচ্ছে ক্লাসগুলো কিভাবে হবে, এবং প্রত্যেকটি ক্লাসের সাথে কিন্তু আমরা পরীক্ষা নেব, অনলাইনে কিন্তু পরীক্ষা নেব, সেই পরীক্ষাটা কিভাবে হবে সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আর অনেকেই ভাবতে পারেন এটা তো গ্রুপে থাকবে, পরে দেখে দেখে বুঝে নেব, না। যে প্রতিযোগী, যে প্রার্থী সরাসরি ফার্স্ট টাইম এখনই সে বুঝে নিতে পারবে না, সে সেকেন্ড টাইম আবার সেখানে ঢুকে বুঝবে, এটা অন্তত আমি কিন্তু বিশ্বাস করি না। এজন্য যখন লাইভ ক্লাস স্টার্ট হবে আপনি অন্তত 10-15 মিনিট আগে থেকেই প্রিপেয়ার্ড হবেন, এবং কান পেতে আপনার মনোসংযোগ করে আপনি মনোসংযোগ করে আপনি শুনবেন, তাহলে মনে থাকবে। ঠিক আছে, আপনারা যথেষ্ট মেধাবী, আমার চেয়ে অনেক মেধাবী। আমার যদি মনে থাকে 20 বছর 30 বছর আগের কথাগুলো মনে থাকে, টিচাররা যা পড়িয়েছেন সেগুলো যদি আমি এখানে দাঁড়িয়ে দিয়ে বলতে পারি, তাহলে আপনার মনে থাকবে না কেন?
অবশ্যই থাকবে মনে। এই আত্মবিশ্বাসটা রাখা দরকার। অনেকে প্রশ্ন করে, স্যার এত মনে থাকে কি করে? মনে থাকার উপায় হচ্ছে মনোসংযোগটা থাকতে হয়, একদম পুরো মনটা সেখানে সঁপে দিতে হয়। আর শোনা কথা আমরা যেগুলো শুনি সেগুলো মনে মনে আবার পরে ভাবতে হয়, তাহলে সেগুলো দীর্ঘ সময় কিন্তু মনে রাখা যায়। যাই হোক, শেষের দিকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আবারও বলছি। পরে যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছেন, আসছেন, কত আসছে পর্যন্ত? 621 জন। 621 জন এসে গিয়েছেন। এই গ্রুপটা আমি অল্প দিন হলো খুলেছি। 621 জন এসে গিয়েছে, আরও আসবে। এবং শেষে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলবো সেগুলো কিন্তু আপনাদের শুনতে হবে, ঠিক আছে? আর বুঝতেই পারছেন, একটা সরকারি চাকরি কিন্তু দরকার আপনার জন্য। বৈশ্বিক যে অবস্থা, এবার কিন্তু আমাদের অনেক বড় শিক্ষা হয়ে গেছে প্রাইভেট সেক্টরগুলো কি, যে এই যে আমাদের একটা বিপদ আসছে, এটা যে এই ধরনের আরও বিপদ যে আসবে না সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না। এই জন্য আপনার লাইফ সিকিউরিটির জন্য, জব সিকিউরিটির জন্য আপনাকে অবশ্যই একটা সরকারি চাকরি ভাবতে হবে। আপনার অধিকার, আপনি এদেশের নাগরিক, তাই না? আপনার অধিকার আছে, আপনি ফার্স্ট ক্লাস জব পাওয়ার আপনার অধিকার আছে। এই জন্য আপনাকে খুব সিরিয়াস হতে হবে, সচেষ্ট হতে হবে। এবং আমি কিন্তু আশাবাদী, আমার সাথে যারা কথা বলে, যাদেরকে আমি একবার দেখতে পাই, আমি কিন্তু তার জন্য আশায় বুক বাঁধি সে তার লক্ষ্যে পৌঁছে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের এর আগে আমি বলেছি যে আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং মঙ্গল কাব্য। বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং মঙ্গল কাব্য এটা কিন্তু বিসিএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ এই বাংলা সাহিত্যের মধ্যযুগ মঙ্গল কাব্য, এখান থেকে বিসিএস পরীক্ষায় 20 বারের অধিকবার প্রশ্ন এসেছে, রিটেন প্রশ্ন এসেছে, এমনকি ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন বিষয়টির গুরুত্ব কতটা বেশি। আগে কিন্তু সিলেবাসে এই মঙ্গল কাব্যটা সরাসরি মেনশন করা ছিল, এখন তো সরাসরি মেনশন করা নেই। এখন লেখা আছে যে বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগ থেকে 20টি প্রশ্ন থাকবে, এত সাল থেকে এত সাল পর্যন্ত। কিন্তু আগে কিন্তু এই মঙ্গল কাব্য কিন্তু সরাসরি মেনশন করা ছিল। সুতরাং এদিক থেকে আপনারা বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় প্রার্থী, আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টির গুরুত্বটা কত বেশি। আজকের এই ক্লাস থেকে যদি একটি প্রশ্ন, আমি 4টি 5টি 10টি সব কথা, ফালতু কথা বলবো না, আমার কথা হচ্ছে আজকের এই ক্লাস থেকে যদি একটি প্রশ্ন আপনি কমন পেয়ে যান, ক্লাসটি যদি রপ্ত করতে পারেন, আর এই ক্লাস থেকে যদি একটি প্রশ্ন কমন পেতে পারেন, তাহলে ওই একটি প্রশ্নের জন্যই হয়তোবা আপনি বিসিএস প্রিলিতে পাস করতে পারেন। আর এই একটি প্রশ্ন না পারার কারণে হয়তোবা বিসিএস প্রিলি হবে না। বিসিএস প্রিলিমিনারির মূল প্রতিযোগিতা কিন্তু হয় খুব কম নম্বরের মধ্যে। সুতরাং ক্লাসটি এই মুহূর্তে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি চেষ্টা করব আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে, আপনাদের প্রাণের সঙ্গে, মনের সঙ্গে আমি গেঁথে দেওয়ার চেষ্টা করব। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন এবং সবসময় মনে রাখবেন যে পরে এখানে প্রবেশ করে আমার পড়াশোনা করা দরকার নেই। এখন আমি মনোযোগ দিয়ে শুনবো যাতে পরীক্ষার আগ পর্যন্ত মনে থাকে। এটা সরিয়ে নাও, ডিস্টার্ব হচ্ছে। এটা তোমার হাতে রাখো, রাখছো কেন? বলছিলাম মঙ্গল কাব্য। আর আপনারা নোট নিতে পারেন, তবে নোট নিতে গিয়ে যদি কিছু মিস করেন সেটা বোধহয় ঠিক হবে না। এই জন্য মনোযোগ দিয়ে শোনেন, মনে থাকবে। কারণ আমি তো শত না, হাজার লক্ষ স্টুডেন্টকে পড়িয়েছি, এবং অনেকে আমাকে কিন্তু এখনো ফোন করে বলে যে স্যার আপনি যা পড়িয়েছিলেন এখন আমাদের কানের কাছে বাজে। সুতরাং আপনাদের কানের কাছে কিন্তু বাজবে যদি মনোসংযোগটা দিতে পারেন আমার সঙ্গে। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800 সাল পর্যন্ত 600 বছর, অন্ধকার যুগের 150 বছর বাদ দিলে প্রকৃতপক্ষে মধ্যযুগ হবে 1351 থেকে 1800 সাল পর্যন্ত 450 বছর। এই 450 বছরে যেসব সাহিত্য কর্ম আছে ওসব সাহিত্য কর্মের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ধারা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে মঙ্গল শব্দের অর্থ হচ্ছে শুভ বা কল্যাণ। শুভ বা কল্যাণ লাভের আশায় শুধু হিন্দু ধর্মাবলম্বী কবিগণ দেবদেবী নির্ভর এক শ্রেণীর আখ্যান বা কাহিনী কাব্য রচনা করেন, যা বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য হিসেবে পরিচিত। বাংলা সাহিত্যের মধ্যযুগে
এই মঙ্গল কাব্যের যাত্রা শুরু হয় 15 শতকে। এই ধারা অব্যাহত থাকে 18 শতক পর্যন্ত, অর্থাৎ মধ্যযুগে প্রায় 400 বছর ধরে এই মঙ্গল কাব্য রচিত হয়েছে। মঙ্গল কাব্যের যাত্রা শুরু হবে মনসা মঙ্গল কাব্য দিয়ে, আর এ ধারার পরিসমাপ্তি ঘটবে ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্য রচনার ভেতর দিয়ে। মঙ্গল কাব্যকে মঙ্গল কাব্য বলার কারণটা কি? মঙ্গল কাব্যকে মঙ্গল কাব্য বলার যৌক্তিক অনেকগুলো কারণ থাকলেও এর প্রধান কারণ হচ্ছে 3টি। মঙ্গল কাব্যগুলো এক মঙ্গলবারে পাঠ শুরু হয়ে আরেক মঙ্গলবারে শেষ হতো বলে এরূপ নামকরণ করা হয়েছে, অথবা মঙ্গল কাব্যগুলো মঙ্গল সুরে গাওয়া হতো বলে এরূপ নামকরণ করা হয়েছে, অথবা মানুষের বিশ্বাস ছিল মঙ্গল কাব্য পাঠ করলে বা শ্রবণ করলে বা ঘরে রাখলে সকল প্রকার মঙ্গল সাধিত হতো, যে কারণে এরূপ নামকরণ করা হয়েছে। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগে মঙ্গল কাব্য অনেক মঙ্গল কাব্য থাকলেও এর প্রধান শাখা কিন্তু 4টি: মনসা মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, ধর্ম মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য। তবে সব মঙ্গল কাব্যই কিন্তু সার্থক মঙ্গল কাব্য নয়। একটি সার্থক মঙ্গল কাব্যের জন্য প্রথম শর্তই হচ্ছে তার 5টি খণ্ড থাকতে হবে। সেই 5টি খণ্ডের প্রথম খণ্ডটির নাম হচ্ছে বন্দনা খণ্ড। এই বন্দনা খণ্ড মধ্যযুগে বুঝে নিতে হবে আপনাকে। মধ্যযুগে যত মঙ্গল কাব্য রচিত হচ্ছে সেই সব সার্থক মঙ্গল কাব্যে কবিরা প্রথমেই সেখানে বন্দনা করেছে বা প্রশংসা করেছে। বন্দনা শব্দের অর্থ প্রশংসা। এখানে কি প্রশংসা করেছে? প্রশংসা করেছে দেবদেবীর প্রশংসা করেছে। একটি সার্থক মঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ডটির নাম হচ্ছে আত্মপরিচয় খণ্ড। আত্মপরিচয় শব্দের অর্থ হচ্ছে নিজ পরিচয়। এখানে কবিরা নিজের পরিচয় দেন। মধ্যযুগে কবিরা যে কাব্য রচনা করতেন, কাব্য রচনা করতে গিয়ে নিজেদের পরিচয় দিতেন। তাদের পরিচয় দেওয়ার একটা স্টাইল ছিল, তাদের পরিচয় দেওয়ার একটা ঢং ছিল। সেই ঢংটা কেমন ছিল? প্রথমেই তারা নিজের নাম উল্লেখ করতেন। শুধু নিজের নাম উল্লেখ করে ক্ষান্ত হতেন না, তারা সেখানে তাদের বাপদাদার নাম পর্যন্ত উল্লেখ করতেন এবং কোথায় যে ছোট্ট গ্রামটিতে তিনি জন্মগ্রহণ করেছেন এই সব গ্রাম তারা মেনশন করতেন। তাহলে সার্থক মঙ্গল কাব্যের 2টো খণ্ড কিন্তু আমরা পেয়ে গেছি। মনে রাখতেই হবে কিন্তু যে প্রথম খণ্ডটির নাম হচ্ছে আত্মপরিচয় খণ্ড। মনে রাখবেন, আত্মপরিচয় খণ্ড। আর প্রথম খণ্ডটির নাম হচ্ছে বন্দনা খণ্ড। বলছি আবারও, প্রথম খণ্ডটির নাম হচ্ছে বন্দনা খণ্ড এবং দ্বিতীয় খণ্ডটির নাম হচ্ছে আত্মপরিচয় খণ্ড। 2টো খণ্ড গেল। তৃতীয় খণ্ডটির নাম হচ্ছে দেবখণ্ড। এই দেবখণ্ডকে আবার অলৌকিক খণ্ড বলা হয়ে থাকে। কেন অলৌকিক খণ্ড বলা হয়ে থাকে? কারণ এ খণ্ডে কবিরা অলৌকিক বিষয়ের অবতারণা করে থাকেন। কেমন অলৌকিক বিষয়ের অবতারণা করেছেন? মধ্যযুগে প্রায় 400 বছর ধরে কবিরা যে মঙ্গল কাব্য রচনা করলেন, প্রায় সব কবি এই তৃতীয় খণ্ডে অলৌকিক বিষয়ের অবতারণা করেছেন। কিভাবে করেছেন? যেমন মনসা মঙ্গল কাব্যের কবিরা যখন এই খণ্ড লেখা শুরু করলেন, তারা এখানে লিখলেন যে দেবী মনসা রাতে আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি যেন তাকে নিয়ে কাব্য রচনা করি। চণ্ডী মঙ্গল কাব্যের কবিরা লিখলেন যে দেবী চণ্ডী রাতে আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি যেন তাকে নিয়ে কাব্য রচনা করি। ধর্মমঙ্গল কাব্যের কবিরা লিখলেন যে ধর্ম ঠাকুর আমাকে রাতে স্বপ্নে দেখিয়েছেন, আমি যেন তাকে নিয়ে কাব্য রচনা করি। ঠিক আছে, তাহলে তৃতীয় খণ্ড আমি কিন্তু রিপিট করছি, অনেকবার রিপিট করেছি যে তৃতীয় খণ্ডটির নাম হচ্ছে অলৌকিক খণ্ড, যেখানে অলৌকিক বিষয়ের অবতারণা করা হয়ে থাকে। কিভাবে অলৌকিক বিষয়ের অবতারণা করা হয়ে থাকে সে কথাগুলো বলছিলাম। একটি সার্থক মঙ্গল কাব্যের চতুর্থ খণ্ডের নাম হচ্ছে নরখণ্ড। এই নরখণ্ডকেই কিন্তু বলা হয়ে থাকে মর্তখণ্ড। নরখণ্ড বা মর্তখণ্ডকে আমরা সহজ করে বলতে পারি মূল খণ্ড। অর্থাৎ 5টি খণ্ড থাকে, তো 4টি খণ্ড মিলে যা হবে তার চেয়ে এই চতুর্থ খণ্ডটি হচ্ছে সবচেয়ে বড় খণ্ড। এখান থেকে প্রশ্ন হতে পারে যে একটি সার্থক মঙ্গল কাব্যের সবচেয়ে বড় খণ্ড কোনটি? এটা কিন্তু ভেতরের কোশ্চেন,
তাহলে আপনাকে মনে রাখতে হবে একটি সার্থক মঙ্গল কাব্যের সবচেয়ে বড় খণ্ডটির নাম হচ্ছে নরখণ্ড, দন্তন্নর নরখণ্ড বা মতরেব জফালা মর্তখণ্ড, নরখণ্ড বা মর্তখণ্ড। আর একটি সার্থক মঙ্গল কাব্যের সর্বশেষ অর্থাৎ পঞ্চম খণ্ডটির নাম হলো শ্রুতিফল। শ্রুতি মানে শোনা, আর ফল মানে তো বুঝতেই পারছেন শ্রুতিফল, শুনলে কোন ধরনের ফল হবে, লাভ হবে, সেসব কথা এখানে থাকে। এজন্য এই খণ্ডটিকে বলা হয়েছে শ্রুতিফল বা ফলশ্রুতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 5টি খণ্ডের মাধ্যমে একটি সার্থক মঙ্গল কাব্যের পরিসমাপ্তি ঘটে। আমি মঙ্গল কাব্যের ভূমিকা থেকে কথা বলছিলাম, এসব জায়গা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে আমি কিন্তু শেষের দিকে এই প্রশ্নগুলো ফাইন্ড আউট করে দেব, কিভাবে প্রশ্ন হতে পারে। আমি যখন প্রশ্ন উত্তরগুলো বলবো তখন আপনি যে যেখানে ল্যাপটপের সামনে বা মোবাইল নিয়ে বসে আছেন আমার সঙ্গে সঙ্গে প্রশ্নটা এবং উত্তরটা আমার সঙ্গে সঙ্গে বলবেন, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে, আর সেকেন্ড টাইম আপনাকে দেখতে হবে না। একটি সার্থক মঙ্গল কাব্যের খণ্ডনের কথা বলছিলাম। মঙ্গল কাব্যে যতগুলো শাখা আছে তার প্রধান শাখা হচ্ছে মনসা মঙ্গল কাব্য। এই মনসা, একটু আগে কিন্তু আমি বলেছি যে মঙ্গল কাব্যের আদি কাব্য হচ্ছে মনসা মঙ্গল কাব্য, আর এই মনসা মঙ্গল কাব্যের আদি কবি হলেন কানাহরি দত্ত। কিন্তু কানাহরি দত্ত রচিত কোনো কাব্য কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেনি। আচ্ছা, যার কাব্যই পাওয়া গেল না তাহলে তাকে পেলাম কি করে? তার পরিচয় পেয়েছি আমরা বিজয়গুপ্তের কাব্যে। বিজয়গুপ্ত তার কাব্যে এই মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত সম্পর্কে একটা বদনাম করেছেন। কিভাবে বদনাম করেছেন? মূর্খে রচিল গীত, না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত। অর্থাৎ এই গীত বলতে এখানে মনসা মঙ্গল কাব্যকে বোঝানো হয়েছে। এই মনসা মঙ্গল কাব্য যিনি রচনা করেছেন ও একটা মূর্খ, কিছু জানে না, তবে তিনি প্রথম এই কাব্য রচনা করেছেন। অর্থাৎ এই মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত তার কাব্যের ভেতরে বদনাম করতে যে আমাদের একটা ইনফরমেশন দিয়ে দিলেন, আমাদের একটা তথ্য দিয়ে দিলেন যে মনসা মঙ্গল কাব্যের আদি কবি হলেন কানাহরি দত্ত। বিজয়গুপ্ত তার কাব্যে এই কানাহরি দত্তের যদি বদনাম না করতেন তাহলে কিন্তু আমরা এই কবিকে পেতাম না, কালের অতল গহ্বরে এই কবি হারিয়ে যেতেন, আর বিসিএস পরীক্ষাতেও এই প্রশ্ন হতো না। এই জন্য আমি সব জায়গায় বলি এই কানাহরি দত্ত এই কবির হচ্ছে গুড লাক, যে সৌভাগ্যবান, যে বদনাম করার কারণে আজকেও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। আজ থেকে প্রায় 600 বছর আগের এই কবি, যার কোনো কাব্য পাওয়া যায়নি, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আমরা স্মরণ করছি। এবং বিশেষ পরীক্ষায় কিন্তু বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কানাহরি দত্ত কিন্তু এসেছে। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত, তিনি তার কাব্যের নাম দিয়েছেন পদ্মপুরাণ। এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, খুব সূক্ষ্ম বিষয়টি। মনসা মঙ্গল কাব্যই কিন্তু কবিরা মনসা মঙ্গল কাব্যের নামই কোনো কোনো কবি একটু ভিন্নভাবে দিয়েছেন। যেমন বিজয়গুপ্ত তার মনসা মঙ্গল কাব্যের নাম দিয়েছেন পদ্মপুরাণ। অর্থাৎ পদ্মপুরাণটা কিন্তু মনসা মঙ্গল কাব্য, জাস্ট নামটা তিনি একটু ভিন্নভাবে দিয়েছেন। আর এই পদ্মপুরাণও কিন্তু খুব ফেমাস। এটা হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে কিন্তু এটা থাকে, তারা এটা ধর্মীয় গ্রন্থ জ্ঞান করে। এখনো কিন্তু অনেকেই এই গ্রন্থটি ধর্মীয় গ্রন্থ হিসাবে জ্ঞান করে, তখন তো করতো। এখনো পর্যন্ত এই বিজয়গুপ্তের যে কাব্যটি রয়েছে এটিকে তারা ধর্মীয় গ্রন্থ জ্ঞান করে থাকে। মনসা মঙ্গল কাব্যের আরেক কবি হলেন, তিনি হচ্ছেন নারায়ণদেব। নারায়ণদেব তিনি তার মনসা মঙ্গল কাব্যের নাম রেখেছেন মনসা বিজয়। বিপ্রদাস পিপিলায় তিনিও মনসা মঙ্গল কাব্যের কবি। দ্বিজবংশী দাস নামে আরেকজন কবি রয়েছেন মনসা মঙ্গল কাব্যের, তিনিও কিন্তু বিখ্যাত কবি। তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে এবং তিনি সুকণ্ঠ একজন গায়ক ছিলেন বাংলা সাহিত্যের। এই মুহূর্তে যদি আপনাদের জিজ্ঞেস করি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, আপনারা বলবেন সেই কিশোরগঞ্জের চন্দ্রাবতী। ওই চন্দ্রাবতীর বাবাই কিন্তু সেই সুকণ্ঠ গায়ক ছিলেন। মনসা মঙ্গল কাব্যের অন্যতম কবি ছিলেন দ্বিজবংশী দাস। মনসা মঙ্গল কাব্যের আরেকজন কবি হলেন কেতকা দাস ক্ষেমানন্দ। এই কেতকা দাস ক্ষেমানন্দ নিয়ে গবেষকদের মাঝে বিতর্ক রয়েছে। কোনো কোনো গবেষক বলছেন কেতকা দাস ক্ষেমানন্দ প্রকৃতপক্ষে দুজন কবি নন, একজন হলেন কেতকা দাস, আরেকজন ক্ষেমানন্দ।
আবার কোনো গবেষক বলছেন যে না, কেতকা দাস ক্ষেমানন্দ একজন কবি, তবে ক্ষেমানন্দ হচ্ছে তার উপাধি আর কেতকা দাস হচ্ছে তার প্রকৃত নাম। এই ছিল মনসামঙ্গল কাব্যের প্রধান কবিদের সম্পর্কে আমি কথা বলছিলাম। এখান থেকে কিন্তু আমি প্রশ্নগুলো ফাইন্ড আউট করে দেব। আপনাদের মনে রাখতে হবে যে কোথা থেকে প্রশ্নগুলো আমি কিভাবে ফাইন্ড আউট করে দেবো, সেই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার আসি, মনসামঙ্গল কাব্যের কিন্তু চমৎকার একটি কাহিনী রয়েছে। সেই কাহিনীটি জানা থাকলে আসলে তথ্যগুলো মনে রাখা যায়। ওই কাহিনীর ভেতর থেকে বিশেষ প্রিলিতে কোশ্চেন এসেছে, রিটেনে কোশ্চেন এসেছে এবং ভাইভাতে কোশ্চেন এসেছে। আপনারা প্রস্তুত হন। আমি কিছুক্ষণের মধ্যেই মনসামঙ্গল কাব্যে সেই চমৎকার কাহিনীটি বলার চেষ্টা করব। সেই কাহিনী মনে রাখতে পারলে যেমন কিছু চরিত্র আপনি মনে রাখতে পারবেন, এবং বিশেষ পরীক্ষায় রিটেনে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই কাহিনীটি না জানা থাকলে আপনি গাইড বই মুখস্থ করে উত্তর দিতে পারবেন না। এমন হতে পারে এই কাহিনীর ভেতর থেকে, আজকে যে কাহিনীটি আমি কিছুক্ষণের মধ্যে বলবো, এই কাহিনী থেকে একটি প্রশ্ন এসে যেতে পারে। এমনও তো হতে পারে যে এখান থেকে রিটেনেও একটা কোশ্চেন এসে যেতে পারে। এমনও তো হতে পারে ভাইভাতে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি তো এই মনসামঙ্গল কাব্যের চমৎকার কাহিনীটি বলুন। আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনি যদি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি যদি অন্য ডিসিপ্লিনের হন, তাহলে অবশ্যই আপনাকে এই প্রশ্ন করার রাইটস আছে। তার কারণ হচ্ছে এটা বিশেষ সিলেবাসের অন্তর্ভুক্ত। আপনি যদি ইংরেজির স্টুডেন্ট হন, আপনি যদি বাংলার স্টুডেন্ট হন, আপনি যদি ইতিহাসের স্টুডেন্ট হন, ভাইভাতে আপনাকে কম্পিউটার সায়েন্স থেকে প্রশ্ন করার রাইটস তাদের আছে। কেন আছে? কারণ কম্পিউটার সায়েন্স আপনাকে প্রিলিতে যেমন প্রিলিমিনারি টেস্টে যেমন আপনাকে সিলেবাসে দিয়ে রেখেছে, আবার আপনাকে রিটেনে সিলেবাসে দিয়ে রেখেছে। সুতরাং আপনাকে প্রশ্ন করার রাইটস কিন্তু পিএসসি এর আছে। আপনি ইতিহাসে পড়েছেন, আপনি ইংরেজিতে পড়েছেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড আর্টস ছিল তাই বলে যে আপনাকে সায়েন্স থেকে কোশ্চেন করবে না, তা কিন্তু নয়। আর আপনি সায়েন্স আপনার ব্যাকগ্রাউন্ড তাই বলে আর্টসের সাবজেক্ট থেকে আপনাকে প্রশ্ন করবে না, তা কিন্তু নয়। আরও বেশি করেও করতে পারে। অর্থাৎ আপনার অপরিচিত জায়গা থেকে আপনাকে প্রশ্ন করলে আপনি ভাইভাটি কেমন করেন এটা তারা দেখতে চায়। আপনি কি হাসেন, আপনি কি ভয় পান, না আমতামতা করেন, না প্রশ্নের উত্তরটা দিতে পারেন, খানিকটা দিতে পারেন, না পুরোটা দিতে পারেন, এটা কিন্তু ভাইভা বোর্ড দেখতে চায়। এই জন্য আমি আপনাদের বলে রাখবো, যখন যেটা আপনার সামনে সিলেবাস ভিত্তিক আসবে সেটাকে আপনাকে পুরোপুরি রপ্ত করতে হবে। আমি এই সাবজেক্ট, এই জন্য এই সাবজেক্ট ভালো মতো পড়বো না, ওটা পড়বো না, ওটা পড়বো না, এমনটি নয়। অর্থাৎ সিলেবাসে যা আছে তাকে সেই সব কিছু তার শাখা প্রশাখা আপনাকে পড়ে একদম হজম করতে হবে। এটাই হচ্ছে একদম বিসিএস পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, বিসিএস যারা ক্যাডার হয়েছে, তারা কিন্তু বেছে পড়া না। আমি কিন্তু একমত হতে পারবো না। যারা শর্টকাট পড়াশোনা করেন তাদের জন্য বিসিএস নয়। তার কারণ হচ্ছে যুদ্ধ কিন্তু হাড্ডাহাড্ডি, লড়াইটা হাড্ডাহাড্ডি। সুতরাং আপনাকে বেছে বেছে পড়লে হবে না, আপনাকে ডিটেলস পড়াশোনা করতে হবে। একজন বিশেষ পরীক্ষার্থীর প্রথম কাজ হচ্ছে তাকে ডিটেলস পড়া। যে আপনাকে শর্টকাট করতে চায়, যে আপনাকে পড়াশোনা শর্টকাট করে, আপনাকে মনে করতে হবে সে আপনার শত্রু, আপনাকে বিশেষ ক্যাডার হতে দেবেন না। ঠিক আছে? তার কারণ 42 স্পেশাল হলে 43 বিসিএস যদি হয়, আপনার ডায়েরিতে আপনি লিখে রাখেন, আজকেও আমি বলছি, আগেও বলেছি লাইভ ক্লাসে, যে 7 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সুতরাং আপনি বেছে বেছে পড়বেন। হ্যাঁ, মার্কস কম প্রিলিতে হবে না। আপনাকে প্রিলিতে পাস করতে হলে অবশ্যই ভালো মার্কস পেতে হবে। আমি যে কথা বলছিলাম, আগ্রহী, আপনাদের উৎসাহিত করার জন্য, আগ্রহী করে তোলার জন্য, মনোযোগ যাতে আপনারা পুরোপুরি দিতে পারেন, এর জন্য কথাগুলো বলছিলাম। সেটা হচ্ছে আমি মনসামঙ্গল কাব্যে যে চমৎকার কাহিনী রয়েছে, সেই কাহিনীটি আপনাদের মন দিয়ে শুনতে হবে। মনসামঙ্গল কাব্যের দেবী মনসার বসবাস হচ্ছে স্বর্গে। দেবী মনসার বাবা হচ্ছেন মহাদেব শিব। দেবী মনসা তার বাবা মহাদেব শিবের সঙ্গে কোনো প্রকার পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নিলেন যে পৃথিবীতে তিনি তার পুজো প্রচার করবেন, পৃথিবী থেকে তিনি তার পুজো নেবেন। এজন্য তিনি বেছে নিলেন চাঁদ সওদাগরকে, এবং তিনি চাঁদ সওদাগরের প্রস্তাব দিলেন যে তোমাকে স্বর্গ ছেড়ে মর্তে বা পৃথিবীতে যেতে হবে, সেখানে যে আমার পুজো প্রচার করতে হবে। সঙ্গত কারণেই চাঁদ সওদাগর স্বর্গ থেকে পৃথিবীতে আসতে চাননি।
স্বর্গ ছেড়ে কেউ পৃথিবীতে আসতে চায় না, মর্তে আসতে চায় না। সুখের জায়গা ছেড়ে কেউ দুঃখের জায়গাতে আসতে চায় না, কষ্টের জায়গাতে আসতে চায় না। তারপরেও চাঁদ সওদাগরকে কিন্তু জোর করে সেই দেবী মনসা স্বর্গ থেকে যখন মর্তে পাঠিয়ে দিলেন, চাঁদ সওদাগর পৃথিবীতে এসে সেই দেবী মনসাকে তিনি পুজো দিলেন না, তিনি পুজো দিলেন মহাদেব শিবকে। তিনি তারই বাবা মহাদেব শিবকে পুজো দিচ্ছেন, তাকে পুজো দিলেন না। তিনি চম্পাইনগরের বণিক, পৃথিবীতে এসে তার প্রভাব প্রতিপত্তি, বিত্ত বৈভব, এক কথায় আমি বলতে পারি একজন মানুষের টোটালিটি বলতে যা বোঝায় তার সবই এই চম্পাইনগরের চাঁদ সওদাগরের মধ্যে ছিল। চাঁদ সওদাগর পুজো দিচ্ছেন মহাদেব শিবকে, কিন্তু তার ঘরে তার স্ত্রী গোপনে পুজো দেয় দেবী মনসাকে। একদিন তিনি দেখে ফেললেন তার স্ত্রী পুজো দিচ্ছেন চাঁদ সওদাগরের, দেখার সঙ্গে সঙ্গে তিনি পায়ে লাথি মেরে ভেঙে এগুলো চুরমার করে দিলেন। তখনই দেবী মনসা রেগে গেলেন। দেবী মনসা রেগে যে হাফেজ হাফেজ কথা বলো বন্ধ করবা, কথা বলছো কেন? সরি, আন্তরিকভাবে দুঃখিত। যে কথা বলছিলাম যে তার স্ত্রী সনকা গোপনে পুজো দিচ্ছে, গোপনে পুজো দিচ্ছেন হচ্ছে দেবী মনসাকে। চাঁদ সওদাগর দেখার সঙ্গে সঙ্গে সেগুলো পায়ে লাথি মেরে ভেঙে চুরমার করে দিলেন। তখনই দেবী মনসা রেগে গেলেন। দেবী মনসা রেগে যে চাঁদ সওদাগরের 6 সন্তানকে সে সাপে কেটে মেরে ফেলানো হলো এবং বাড়িঘর ভেঙে চুরমার করা হলো। যদি 6 সন্তান সাপে কেটে মেরে ফেলানো হয় এবং বাড়িঘর ভেঙে যদি চুরমার করা হয়, তাহলে তার অবস্থা কেমন আপনারা বুঝতেই পারছেন। এই অবস্থায় চাঁদ সওদাগরের স্ত্রী সনকা গোপনে দেবীর কাছে সন্তান চাইলে দেবী বললেন, আমি তোমাকে সন্তান দিতে পারি, কিন্তু সেই সন্তান বাসর রাতে সাপে কেটে মারা যাবে। যেহেতু 6 সন্তান সাপে কেটে মারা গিয়েছে, ভবিষ্যৎ চিন্তা না করে এই সন্তান নিলেন। যথাসময়ে তার জন্ম হলো এবং তার নাম রাখা হলো লক্ষিন্দর। লক্ষিন্দর বড় হচ্ছে, এদিকে চাঁদ সওদাগর, বুঝতেই পারছেন সওদাগর বিজনেসম্যান, তিনি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দূর দেশে পাটনে যাবেন। 14 ডিঙি সাজিয়েছেন, কিছুক্ষণের মধ্যে তিনি পাটনের উদ্দেশ্যে রওনা করবেন। ঠিক তখনই স্বর্গ থেকে দেবী মনসা এসে হাজির। চাঁদ সওদাগর, তুমি 14 ডিঙি সাজিয়েছ, আমাকে পুজো না দিয়ে তুমি পাটনের উদ্দেশ্যে রওনা করবা? অসম্ভব। আর চাঁদ সওদাগর তাকে পুজো দিবেন যার 6 সন্তানকে সাপে কেটে মেরে ফেলানো হয়েছে? চাঁদ সওদাগর পুজো দেওয়া তো দূরের কথা, তাকে অপমান করে তাড়ালেন। শুধু অপমান করে তাড়ালেন না, অপমান করে তাড়ানোর সময় আঘাত করে পাঁজর ভেঙে দিয়েছিলেন। এবার দেবী মনসা শুধু রাগলেন না, তিনি রেগে অগ্নিশর্মা হয়ে রইলেন। স্বর্গে অবস্থান করছেন, রেগে জ্বলে পুড়ে তিনি অগ্নিশর্মা হয়ে আছেন। এদিকে চাঁদ সওদাগর তার 14 ডিঙি সাজিয়ে দূর দেশে পাটনে চলে গেলেন। পাটনে যে তিনি ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি লাভ করলেন। তুচ্ছ সম্পদের বিনিময়ে তিনি মহামূল্যবান সম্পদ আহরণ করলেন। সেগুলো নিয়ে তিনি 12 বছর পর যখন দেশে ফিরছেন, অর্থাৎ চম্পাইনগরে যখন তিনি ফিরছেন নদীপথে, সেই নদীর মধ্যে প্রবল ঝড় উঠে গেল। ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। নদীর অতল গহ্বরে সমস্ত সম্পদ নিমজ্জিত হলো। মাঝ নদীতে চাঁদ সওদাগর হাবুডুবু খাচ্ছেন, কোনো কুল কিনারা নেই। তখনই তার হাতের কাছে চাঁদ সওদাগরের হাতের কাছে একটি উত্তাল তরঙ্গিত নদীর মাঝে একটি কাষ্ঠখণ্ড দেখতে পেলেন। সেই কাষ্ঠখণ্ড ধরে তিনি আত্মরক্ষা করতে যাবেন, তখন তার মনে পড়ে গেল এটি হতে পারে দেবী মনসার অনুগ্রহ, এটি হতে পারে দেবী মনসার কৃপা, যে কারণে সেই কাষ্ঠখণ্ড ধরে আত্মরক্ষা তো দূরের কথা, তিনি তা স্পর্শ করলেন না। চাঁদ সওদাগর অনেক কষ্টে কুলে ফিরলেন এবং ভিক্ষুক বেশে বাড়ি ফিরলেন 12 বছর পরে। এসে দেখলেন তার সন্তান চাঁদ সওদাগর বড় হয়েছে। কত বড় হয়েছে? বিয়ের উপযুক্ত হয়েছে। পাত্রী খোঁজা শুরু হয়ে গেল। পাত্রী মিলে গেল উজানিনগরে। নাম তার বেহুলা, অপূর্ব সুন্দরী এক সে নারী, যার রূপের বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সেখানে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, কিন্তু বেহুলার বাবা এই বিয়েতে সম্মতি দিলেন না।
কারণ যার 6 সন্তান সাপে কেটে মারা গিয়েছে সেখানে তার মেয়েকে পাত্রস্থ করে তিনি বিধবা করতে চাইলেন না বলে প্রথমে সেই সম্পর্ক ভেঙে গেল, অর্থাৎ বিয়ের দিন ধার্য হলো না। কিন্তু কিছুদিন যেতেই দেব মনসা ওই বেহুলাকে স্বপ্নে দেখালেন, বেহুলা তুমি সেখানে বিয়ে করো, তোমার সমস্যা আসবে, এই সমস্যার সমাধান আমি করব। স্বপ্নের এসব কথা বেহুলা তার বাবাকে জানালে শেষ পর্যন্ত বেহুলার বাবা এই বিয়েতে সম্মতি দিলেন। বিয়ের দিন ধার্য হলো, সানের সুর বেজে উঠল। এদিকে সমাজপতি চাঁদ সদাগরে চম্পাইনগরে সমাজপতি চাঁদ সদাগরে মনে পড়ে গেল সেই কথা। কোন কথা? বাসর ঘরের সাপে কেটে মারা যাবে লক্ষিন্দর। তখন মধ্যযুগের এই প্রতিবাদী চরিত্রটি গর্জে উঠলেন। তিনি কড়া নির্দেশ দিলেন, বাসর ঘর নির্মাণ করো লোহা দিয়ে নিশ্ছিদ্র করে। শুরু হয়ে গেল নিশ্ছিদ্র বাসর ঘর নির্মাণ শুরু হয়ে গেল। কারিগর লোহা দিয়ে বাসর ঘর নির্মাণ করছে পাহাড়ের উপরে। এদিকে দেবী মনসা স্বর্গ থেকে হুমকি দিল কারিগরকে, কারিগর তোমার এত বড় সাহস, তুমি লোহা দিয়ে বাসর ঘর নির্মাণ করছো, এই বাসর ঘরে তুমি যদি এতটুকু ছিদ্র না রাখো তোমার বংশ কিন্তু আমি নির্বংশ করে দেব। তখন কারিগর পড়ে গিয়েছে উভয় সংকটে। একদিকে সমাজপতি চাঁদ সদাগরে কড়া নির্দেশ, তাকে নিশ্চিত বাসর ঘর নির্মাণ করতে হবে, আরেক দিকে স্বর্গ থেকে হুমকি। কারিগর কি করবেন? হ্যাঁ, কারিগর লোহা দিয়ে বাসর ঘর নির্মাণ করা ছাড়া উপায় নেই, কারণ সমাজপতি চাঁদ সদাগরের কড়া নির্দেশ, তার নির্দেশ অমান্য করতে পারে এমন দুঃসাহস কারণেই বাসর ঘর নির্মাণ করলেন। কিন্তু চুলের মতো চিকন ছিদ্র সেই বাসর ঘরে তিনি রেখে দিলেন। সমাজপতি চাঁদ সদাগরকে তিনি মিথ্যে আশ্বাস দিলেন যে তিনি নিশ্চিত বাসর ঘর নির্মাণ করেছেন। আর ওদিকে স্বর্গে দেবী মনসাকে তিনি খুশি করলেন যে তিনি চুলের মতো এতটুকু ছিদ্র রেখে দিয়েছেন। আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে বিয়ে সম্পন্ন হলো। গভীর রাতে প্রবেশ করেছে এই দম্পতি বেহুলা লক্ষিন্দর। গভীর রাতে বেহুলা সুদীর্ঘ কেশগুলো সূচু খাট থেকে ঝুলে পড়েছে, আর ওই চিকন ছিদ্রপথে লক্ষিন্দর সেই দেবী মনসার দূত প্রবেশ করেছে। বেহুলার দীর্ঘ কেশ বেয়ে এসে গভীর রাতে লক্ষিন্দরকে ছোবল মারার সঙ্গে সঙ্গে মাঝরাতে লক্ষিন্দর সাপে কেটে মারা গেল। আমরা দেখব মধ্যযুগের এই নারী গভীর রাতে স্বামী সাপে কেটে মারা গিয়েছে, তারপরেও কিন্তু মৃত স্বামীর পাশে সহ অবস্থান করেছে, সেই বাসর ঘর থেকে পালায়নি। সকাল হলো, দরজা খুলে দিল, সবাই জেনে গেল সত্য লক্ষিন্দর সাপে কেটে মারা গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিন্দু ধর্মতে রয়েছে যদি কেউ হিন্দু ধর্মতে যদি কেউ আত্মহত্যা করে বা সাপে কেটে মারা যায়, তাহলে তাকে দাহ করা হয় না, তাকে ভাসিয়ে দেওয়া হয়, তাকে ভাসিয়ে দিতে হবে। লক্ষিন্দরের লাশ ভেলার উপর রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই লাশ ভাসতে ভাসতে চলে যাবে, নিরুদ্দেশ যাত্রা হবে। তখনই বেহুলা দৌড়ে এসে বলেছে যে তার স্বামীর লাশ ভেসে যাবে, আর সে দু চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখবে, তা হতে পারে না। সে তার স্বামীর অনুগামিনী হতে চায় যতদিন না তাকে ফিরিয়ে আনতে পারে। কথা বলে বেহুলা সিদ্ধান্ত নিল, মৃত স্বামী শিওরে বসলো। এই লাশ যাচ্ছে ঢেউয়ের তালে তালে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এই লাশ এক সময় পচে গিয়েছে, দুর্গন্ধযুক্ত হয়েছে, শরীর থেকে সমস্ত মাংস ঝরে পড়েছে। বেহুলা কিন্তু হাল ছাড়েনি। শেষে মৃত স্বামীর মাংস নেই, পচে শেষ, হাড্ডিগুলো সংরক্ষণ করেছে। পৌঁছে গিয়েছে নেতাই ধোপানির ঘাটে। নেতাই ধোপানির ঘাটে যে তিনি দেখলেন যে নেতাই ধোপানি কাপড় ধুচ্ছে, আর এক কিশোরী তাকে খুবই বিরক্ত করছে। তখন নেতাই ধোপানি জাদু দিয়ে সেই কিশোরীকে মেরে ফেললেন। আবার যখন তার কাপড় ধোয়ার কাজ শেষ হলো, তখন তিনি জাদু দিয়ে ওই কিশোরীকে জীবিত করে নিয়ে যাচ্ছেন। দূর থেকে বেহুলা দেখলেন যে এই নিতাই ধোপানি, এই ধোপানি যে জীবিতকে মৃত করতে পারে আর মৃতকে জীবিত করতে পারে, সে বোধ হয় তার স্বামীরও প্রাণ ফিরে দিতে পারে। এভাবে দৌড়ে যে নেতাই ধোপানির কাছে তিনি তার স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেন।
আপনাদের বুঝতে হবে এই নেতাই ধোপানেই কিন্তু দেবী মনসা ছদ্মবেশে এখানে অবস্থান করছিলেন। যখনই বেহুলা দেবী মনসার কাছে তার স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেন, তখন নেতাই ধোপানি বললেন, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ তোমার শ্বশুর পুজো দেয়নি দেবী মনসাকে, যে কারণে আজকে তোমার এই দশা। তুমি এক কাজ করো, তুমি স্বর্গে আরোহণ করো, সেখানে যে তুমি নিচে গিয়ে দেবী মনসাকে যদি তুষ্ট করতে পারো, তাহলে তোমার স্বামীকে তুমি ফিরে পেতে পারো, তোমার 6 ভাসুরকে ফিরে পেতে পারো, তোমার শ্বশুরের নিমজ্জিত সম্পদ ফিরে পেতে পারো। এরপরে দেবী মনসা সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেন। তিনি যে স্বর্গে আরোহণ করলেন, কিছুক্ষণ পরে বেহুলাও সেই স্বর্গে আরোহণ করলেন। স্বর্গে যে তিনি নাচলেন, তিনি গাইলেন, নেচে গিয়ে দেবী মনসাকে তুষ্ট করলেন। দেবী মনসাকে তুষ্ট করলে দেবী মনসা বললেন, আজকে শুধু তোমার স্বামীকে নয়, ফিরে দিতে পারি তোমার স্বামীকে, ফিরে দিতে পারি তোমার 6 ভাসুরকে, ফিরে দিতে পারি তোমার শ্বশুরের নিমজ্জিত সব সম্পদ। তবে শর্ত একটি আছে, তোমার শ্বশুরকে আমার পুজো দিতে হবে। বেহুলা দেখেছে এত কিছু যখন হলো, শ্বশুরকে আয় রাজি করানো যাবে। সেখান থেকে দেবী মনসা তার স্বামীকে নিলেন, 6 ভাসুরকে নিলেন এবং শ্বশুরের নিমজ্জিত সম্পদ নিয়ে দীর্ঘদিন পর যখন বাড়ি ফিরলেন, তখন শ্বশুর মশাই চাঁদ সদাগর, মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র, চম্পাইনগরের বণিক, তিনি খুশিতে বাকবাক। কিন্তু যখনই বলা হলো, বেহুলা বলেন যে বাবা তোমাকে পুজো দিতে হবে দেবী মনসার, তখনই মধ্যযুগের এই প্রতিবাদী চরিত্রটি জ্বলে উঠলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন, অসম্ভব, আমি তাকে পুজো দিতে পারবো না। তখনই বেহুলা চাঁদ সদাগরকে বললেন, শ্বশুরকে বললেন যে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন আপনার লক্ষিন্দরকে, দেখতে পাচ্ছেন আপনার আগের 6 সন্তান, আপনি দেখতে পাচ্ছেন আপনার নিমজ্জিত সব সম্পদ, আপনি যদি পুজো না দেন তাহলে এক্ষুনি কিন্তু আপনার চোখের সামনে সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন আমরা দেখব মধ্যযুগের এই চম্পাইনগরের বণিক, মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র, বিত্ত বৈভবে যার কোনো অভাব ছিল না, অঢেল সম্পদের মালিক, তিনি কি করলেন, বাম হাতে একটি ফুল নিলেন, পেছন ফিরে অবজ্ঞা ভরে 2 পায়ের নিচ দিয়ে ছড়ে দিলেন দেবী মনসার প্রতি। তাতে দেবী মনসা তুষ্ট হলেন। আর সেদিন থেকে শুরু হলো দেবী মনসার পুজো। আর সেই কাহিনী নিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগে 1 জন 2 জন 3 জন 10 জন শতাধিক কবি বৃহত্তর বাংলার অঞ্চলে 10 বছর 20 বছর 50 বছর 100 বছর প্রায় 300 বছর ধরে অসংখ্য কবি এই কাব্য রচনা, আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। 300 বছর যে কাহিনী নিয়ে 300 বছর ধরে শত শত কবি অসংখ্য কাব্য রচনা করেছেন, সেই কাহিনীটি আপনাদের আজকে শুনিয়ে দিলাম। এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সেগুলো আমি ফাইন্ড আউট করে দেবো। প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর উত্তর আমি দেব। প্রশ্নগুলোর উত্তর একবারে দিই, মাঝখান থেকে প্রশ্নের উত্তর দিতে লেকচারটা সুন্দর হয় না। সাহিত্যের ক্লাস তো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথাগুলো বলি সেখান থেকে বিশেষ পরীক্ষা কিন্তু প্রশ্ন এসে যাবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা লক্ষ্য করেছি যে প্রাচীন মধ্যযুগে আমি যা পড়িয়েছি সেখান থেকে কোনো কোশ্চেন কিন্তু কোনো মিসিং হয়নি। আধুনিক যুগে সব প্রশ্ন কমন পাওয়া যাবে না, আমরা ওভাবে বলবো না। তবে আধুনিক যুগও এমন একটা পর্যায়ে আমরা নিয়ে যাব যে দেশে যত পরীক্ষার্থী থাকুক না কেন, আমার স্টুডেন্টরা অন্তত সেখানে অনেক ভালো করবে, আমি আশাবাদী। প্রাচীন যুগ কবে নেবেন? আচ্ছা ঠিক আছে, এখন 9টা বাজে, ঠিক আছে। আমি হ্যাঁ মাঝখানে মেনশন করি, নামাজের কথা আপনারা বলেছেন, ঠিক আছে, একটু এ বিষয়ে আপনারা মনোসংযোগী হন। নামাজের ব্যাপারে বরাবরই আমি সচেষ্ট থাকবেন। আমার প্রাতিষ্ঠানিকভাবে যখনই নামাজের সময় হয়, ক্লাস হয়, আমি কিন্তু বিরতি দিই। তবে আপনাদের একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আপনার যদি খুব জরুরি কাজ থাকে তাহলে আপনি অবশ্যই, যেহেতু 8টা 10-এ ক্লাস শুরু হয়, আপনি 8টা যদি এশার নামাজ পড়ে নেন, ঠিক আছে। আর এখন অধিকাংশই বাসায় বসে নামাজ পড়ে, জামাত হয়তো একটু দেরি হয়, সেটা আমি জানি। তো বাসায় আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে, একজনকে সাথে নিয়েও যদি আপনি জামাতে পড়ে নিতে পারেন 8টার মধ্যে, কিন্তু 8টায় এশার নামাজের সময়টা হয়ে যায়, ঠিক আছে। আমাদের দেশে একটু দেরিতে নামাজটা পড়ে আর কি, তবে নামাজের সময় হলেই নামাজ পড়ে নেওয়ার নিয়ম। নামাজের সময় হলে সেই নামাজটা যদি আমরা না পড়ি তাহলে অবশ্যই ওই নামাজের জন্য আমাকে দায়ী থাকতে হবে। সুতরাং আপনি নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজটা পড়ে নেই আপনি যদি চলে আসেন আমাদের সামনে, তাহলে কিন্তু হয়। আবার সবাই যদি কম থাকে
আপনার যদি আপনি ফরজ পড়ে নিতে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস থাকলে আপনি পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে তো কিন্তু নিশ্চিত যদি আপনি উঠতে পারেন তখনও কিন্তু পড়া যায় আর কি। যাই হোক, বিষয়টা অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেছেন, এই জন্য আমি মেনশন করলাম। বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন যে যেখানে আছেন প্রত্যেককে ধর্ম পালন করবে, সেই রেসপেক্ট করার মতো ক্ষমতা কিন্তু আমার আছে, এই আর কি। প্রাচীন যুগের ক্লাস আমি এর আগে নিয়েছি, লাইভ ক্লাসে কয়েকদিন আগে নিয়েছি, তবে আমাদের 40টা ক্লাসের মধ্যে যেহেতু প্রাচীন যুগের ক্লাস ছিল না, যে কারণে সেই ক্লাসটি আমি নেব। ঠিক আছে, এখন আমাদের কয়েকটা ধাপে কথা বলবো। সেটা হচ্ছে, আমি এতক্ষণ বাংলা সাহিত্যের মধ্যযুগের যে কাব্য, মনসামঙ্গল কাব্য বা মঙ্গল কাব্য, এখান থেকে কীভাবে প্রশ্ন হতে পারে সেগুলো আমি এখন ফাইন্ড আউট করে দেব, এবং সর্বশেষ আমি ঘোষণা দেব যে কিভাবে ক্লাসগুলো আপনারা করবেন, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আবার কিভাবে আপনারা পরবর্তী পরীক্ষাগুলো অংশগ্রহণ করবেন, কিভাবে পরীক্ষাগুলো ভালো করে দিতে পারবেন সেই বিষয়ে কথা বলবো। এবং আগামীকালকে কিন্তু ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। সেই ক্লাসটা কখন হবে, কিভাবে হবে, সেই কথাগুলো কিন্তু আমি শেষের দিকে বলবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। হ্যাঁ, আজকের এই ক্লাস থেকে যেভাবে প্রশ্নগুলো হতে পারে, প্রথম প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য কি ধর্ম। আমরা মধ্যযুগে একটা সাহিত্য পড়ছি, কিন্তু সেই সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি সেটা যদি না জানি তাহলে কিন্তু খুবই দুঃখজনক। এই জন্য একটা প্রশ্ন হতে পারে যে মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি ধর্ম। সহজ বিষয়। এখন আসেন, বাংলা সাহিত্যের প্রধান 3টি যুগ, প্রাচীন, মধ্য, আধুনিক যুগ। যে মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য জানলাম, তাহলে প্রাচীন যুগের বৈশিষ্ট্যটা কি? প্রাচীন যুগের বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি। মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য ধর্ম। আধুনিক যুগের সাহিত্যের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তবে আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিকতা তথা মানবতাবাদ। এখানে আপনারা আমাকে একটি প্রশ্ন করতে পারেন, সেটি হচ্ছে যে প্রাচীন যুগেও তো চর্যাপদে ধর্মের কথা আছে, বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধন তত্ত্ব, তাহলে কেন আপনি বলছেন যে মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য, প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ব্যক্তি? এটির কারণ হচ্ছে মনে রাখতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, বুঝলে মনে থাকবে। সেটি হচ্ছে, হ্যাঁ, প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধন তত্ত্ব, কিন্তু সেই ধর্মটা একান্তভাবে ব্যক্তির মাঝে সীমাবদ্ধ ছিল। ব্যক্তি কিভাবে আত্মিক উন্নয়ন করা যায়, সেলফ ডেভেলপমেন্ট করা যায়, আত্মিক পরিশুদ্ধিতা অর্জন করা যায়, সেই জিনিসটা সেখানে রয়েছে। এই জন্য ব্যক্তি। আর মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ধর্ম, অর্থাৎ পুরো সমাজটাই কিন্তু ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। ধর্মের বাইরে যেমন কবি সাহিত্যিকরাও যেতে পারছেন না, যদি কিছু বলতে হয় সেটা হবে ধর্ম, এবং সেটা হচ্ছে কাব্য। ধর্মের কথাগুলো কাব্যে তারা উপস্থাপন করেছেন। আর আধুনিক যুগের সাহিত্যের অনেকগুলো বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য মানবিকতা তথা মানবতাবাদ। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে এখন বুঝে নেন। প্রাচীন যুগের প্রধান বৈশিষ্ট্য কি? ব্যক্তি। মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি? ধর্ম। আধুনিক যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি? মানবিকতা তথা মানবতাবাদ। এবার আসেন, যদি প্রশ্ন হয় মধ্যযুগের সময়সীমা কত, 1201 থেকে 1800 সাল পর্যন্ত। হ্যাঁ, যদি প্রশ্ন হয় প্রকৃতপক্ষে মধ্যযুগের সময় কত, তাহলে অবশ্যই 1351 থেকে 1800, 450 বছর হবে। 1351 থেকে 1800, 450 বছর হবে অন্ধকার যুগ বাদ দিয়ে। হ্যাঁ, মধ্যযুগের সাহিত্যের প্রধান প্রকৃতপক্ষে মধ্যযুগের সময় কত, সেখানে যদি 1351 উল্লেখ না থাকে তাহলে আপনি 1201 থেকে 1800 দিয়েও দিতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আপনাকে 1351 থেকে 1800, 400 বছর দিতে হবে। ঠিক আছে, প্রশ্ন হতে পারে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন আসছে, আমি প্রশ্নের উত্তর দেব। বই সম্পর্কে জানতে চেয়েছেন, এই কথা বলবো শেষে। ঠিক আছে, যেটা আমি এমন কথা এখানে দাঁড়িয়ে বলবো না, আপনাদের বলবো না যেটা আপনার বিন্দু মাত্র ক্ষতি হয়, এই জিনিসটা অন্তত আমি ধারণ করি। এবং আমি স্রষ্টার কাছে সবসময় প্রার্থনা করি যে আল্লাহ, আমি স্টুডেন্টের সামনে যে অন্তত যে কথা বলি, আমার একটি কথা যেন মিসগাইড না হয়। তার কারণ আমাদের সামনে যারা আসে অনেক বড় আশা নিয়ে আসে, হ্যাঁ, অনেক স্বপ্ন নিয়ে আসে, সেই জায়গাটা যদি আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য শর্টকাট কিছু কথা বলে প্রলুব্ধ করে কিছু করি, সেটা একদম অন্যায় হবে। এজন্য আপনারা যে প্রশ্নগুলো করছেন আমি চেষ্টা করব একদম প্রপার একটা গাইড দেওয়া। এবং প্রথমেই একটা কথা আমি বলেছি, আমি
আমার যে অভিজ্ঞতাটা আছে, 18 বছর বিসিএস পড়েছি সারা বাংলাদেশে, সবাইকে আমি চিনি, কে কোথায় কীভাবে পড়াচ্ছে না পড়াচ্ছে, কারা কোন প্রতিষ্ঠান কবে দিল না, এটা আবার নখদর করে, ঠিক আছে। এটা আল্লাহর প্রশংসা করবো প্রথমে, আলহামদুলিল্লাহ, সেটা আমি আবার দেখার সুযোগ হয়েছে। হ্যাঁ, যে কারণে সব কিছু মিলে যেটা আপনার জন্য পজিটিভ হবে সেই কথাটা আমি বলবো। তো প্রশ্ন আপনারা করতে থাকেন, আমি প্রশ্নটা হাফিজ তুমি প্রশ্ন একটু পরে দাও আমাকে, আমি আজকের আলোচনা থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেইগুলো কিন্তু ফাইন্ড আউট করে দিচ্ছি। অলরেডি 5টি প্রশ্ন কিন্তু বলেছি কিভাবে প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে যে মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ ধারা কোনটি? উত্তর মঙ্গল কাব্য। আবার যদি প্রশ্ন হয় মধ্যযুগের সবচেয়ে বিস্তৃত ধারা কোনটি? তাও মঙ্গল কাব্য হবে। তবে হ্যাঁ, বৈষ্ণব পদাবলী, কখনো কখনো বৈষ্ণব পদাবলীর কথা বলা হয় সবচেয়ে সমৃদ্ধ ধারা। হ্যাঁ, মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ ধারা কোনটি? অপশনে মঙ্গল কাব্য আছে, বৈষ্ণব পদাবলী আছে, তাহলে আপনি মঙ্গল কাব্য দেবেন। আর মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ ধারা কোনটি? প্রশ্ন হয়েছে মঙ্গল কাব্য নেই, তাহলে আপনাকে পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী দিতে হবে। হ্যাঁ, প্রশ্ন যদি হয়েছে সবচেয়ে বিস্তৃত, শব্দটি মনে রাখবেন, বিস্তৃত আর সমৃদ্ধ দুটো কথা, কিন্তু বিস্তৃত যদি উল্লেখ থাকে তাহলে মঙ্গল কাব্য ছাড়া আর কিছু হবে না। ছোট হলেও সেটা সমৃদ্ধ হতে পারে, এই জন্য সেখানে মঙ্গল কাব্য না দিয়ে কোনো কোনো গবেষকের কাছে বৈষ্ণব পদাবলী সাহিত্য সমৃদ্ধ মনে হয়েছে, এই জন্য বৈষ্ণব পদাবলী কিন্তু অপশনে থাকতে পারে। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি যে মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ সাহিত্যকর্ম কোনটি? মঙ্গল কাব্য। মধ্যযুগের সবচেয়ে বিস্তৃত সাহিত্যকর্ম মঙ্গল কাব্য। তবে মঙ্গল কাব্য যদি না থাকে অপশনে, তাহলে আপনি বৈষ্ণব পদাবলী দিতে পারবেন। এবার আসুন, প্রশ্ন হতে পারে মঙ্গল কাব্যে মঙ্গল শব্দের অর্থ কি? মঙ্গল কাব্যে মঙ্গল শব্দের অর্থ হচ্ছে শুভ বা কল্যাণ। প্রশ্ন হতে পারে যে একটি সার্থক মঙ্গল কাব্যের কয়টি খণ্ড থাকে? উত্তর, একটি সার্থক মঙ্গল কাব্যের 5টি খণ্ড থাকে। প্রশ্ন হতে পারে একটি সার্থক মঙ্গল কাব্যের সবচেয়ে বড় খণ্ড কোনটি? মর্তখণ্ড। মর্ত নেই, থাকতে পারে হচ্ছে নরখণ্ড। মর্ত বা নরখণ্ড না থেকে থাকতে পারে মূল খণ্ড। 3ভাবেই কিন্তু থাকতে পারে। আপনি মর্ত মুখস্থ করলেন, কিন্তু এসে গেল নর, এই জন্য বিকল্প শব্দ কিন্তু আমি 3টি শব্দ বলেছি, নরখণ্ড, মর্তখণ্ড বা মূল খণ্ড। প্রশ্ন হতে পারে একটি সার্থক মঙ্গল কাব্যের সর্বশেষ খণ্ড কোনটি? একটি সার্থক মঙ্গল কাব্যের সর্বশেষ খণ্ড হচ্ছে শ্রুতিফল বা ফলশ্রুতি। এখানে থাকছে, আগেও তো আমি বলেছি। একটি সার্থক মঙ্গল কাব্যের প্রথম খণ্ডটির নাম কি? সেটা হচ্ছে বন্দনা খণ্ড। বন্দনা খণ্ডে কি করা হয়? প্রশংসা করা হয়। আর কোন খণ্ডটিকে অলৌকিক খণ্ড বলা হয়? সেটা হচ্ছে দেবখণ্ড। দয়কার ব দেব, দেবখণ্ডটিকে বলা হয়ে থাকে অলৌকিক খণ্ড। তারপরে আরেকভাবে প্রশ্ন হতে পারে যে মঙ্গল কাব্যকে মঙ্গল কাব্য বলার কারণ। অপশন থাকলো ক, যে এক মঙ্গলের পাঠ শুরু হয়ে আরেক মঙ্গলবারে শেষ হতো। অপশন, যে মঙ্গলেশ্বরে গাওয়া হতো বলে এই জন্য। অপশন, মঙ্গল কাব্য পাঠ করলে সর্বপ্রকার কল্যাণ হয় এজন্য। ঘ, সব। তাহলে ঘ, সব হবে। 3টি কারণ অপশন 3টা দিয়ে ঘতে দিল সব, তখন কিন্তু সব হবে, ঠিক আছে। এবার আসেন, প্রশ্ন হতে পারে যে মধ্যযুগে মঙ্গল কাব্যধারা প্রথম মঙ্গল কাব্য কোনটি? মনসা মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যধারার সর্বশেষ কাব্য কোনটি? অন্নদা মঙ্গল কাব্য। এখানে মনে রাখতে হবে মঙ্গল কাব্য দিয়ে মঙ্গল কাব্য ধারার সূচনা হবে আর শেষ হবে হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য দিয়ে। প্রশ্ন হতে পারে যে মঙ্গল কাব্যের আদি কবিকে? কানাহরি দত্ত। আবার যদি প্রশ্ন হয় যে মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে, তাও কানাহরি দত্ত হবে। যে মনসা মঙ্গল কাব্যই তো আদি কবি, মনসা মঙ্গল কাব্যই তো আদি কাব্য। আর মনসা মঙ্গল কাব্যের কবি কানাহরি দত্ত যদি আদি কবি হন, তাহলে যদি প্রশ্ন হয় মঙ্গল কাব্যের আদি কবিকে, তাও কানাহরি দত্তই হবে। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। যদি প্রশ্ন হয় মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে, কানাহরি দত্ত। যদি প্রশ্ন হয় মনসা কথা নেই, মঙ্গল কাব্যের আদি কবিকে, তাও কিন্তু কানাহরি দত্ত হবে। এবার আসেন যে প্রশ্ন হতে পারে যে মনসা মঙ্গল কাব্যের আদি কবির কাব্য একটি মাত্র পাওয়া গিয়েছে, 2টি পাওয়া গিয়েছে, 3টি পাওয়া গিয়েছে, অপশন কোনোটি পাওয়া যায়নি। অপশন কোনো কাব্য তার পাওয়া যায়নি। প্রশ্ন হতে পারে যে কানাহরি দত্তের পরিচয় পাওয়া যায় কার কাব্যে? কানাহরি দত্তের পরিচয় পাওয়া যায়, উত্তর হচ্ছে বিজয়গুপ্তের কাব্যে। বিজয়গুপ্তের কাব্যে। প্রশ্ন হতে পারে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর বিজয়গুপ্ত। প্রশ্ন হতে পারে বিজয়গুপ্ত তার মনসা মঙ্গল কাব্যের নাম রেখেছেন কি?
পদ্মপুরাণ। কেন করেছেন, কেন রেখেছেন? ছোট্ট উত্তর, দেবী মনসার জন্ম হয়েছিল পদ্ম পাতার উপরে, এই জন্য। প্রশ্ন হতে পারে যে বিপ্রদাস পিপিলায় তিনি তার মনসা মঙ্গল কাব্যের নাম দিয়েছেন কি? মনসা বিজয়। প্রশ্ন হতে পারে যে মনসা মঙ্গল কাব্যের কবি দ্বিজবংশী দাসের বাড়ি কোথায় ছিল? কিশোরগঞ্জ। এই যে মনে রাখতে হবে, কিশোরগঞ্জ অপশনে না থেকে ময়মনসিংহ থাকতে পারে, তাহলে কিন্তু ময়মনসিংহ হবে। কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ দুটোই আছে, তাহলে কিন্তু কিশোরগঞ্জ হবে। আর তিনি সুকণ্ঠ গায়ক ছিলেন এবং তারই মেয়ে চন্দ্রাবতী, সেই চন্দ্রাবতী তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। এর আগে একটি ক্লাস আমি বলেছি চর্যাপদের একজন কবিকে মহিলা কবি হিসেবে ধরা হয়েছে, তিনি হলেন কুক্কুরিপা। যদি অপশনে যদি প্রশ্ন হয় যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে, কুক্কুরিপা এবং চন্দ্রাবতী দুটো নামই যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে কুক্কুরিপা দিতে হবে। আর কুক্কুরিপা নাই থাকারও সম্ভাবনা খুব কম, তাহলে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী। প্রশ্ন হতে পারে ভেতর থেকে, এবার আসেন, ভেতর থেকে প্রশ্ন হতে পারে যে মনসা মঙ্গল কাব্যের কেন্দ্রীয় পুরুষ চরিত্রকে? মনসা মঙ্গল কাব্যের কেন্দ্রীয় পুরুষ চরিত্র হলেন চাঁদ সওদাগর। প্রশ্ন হতে পারে চাঁদ সওদাগরের বাড়ি কোথায়? চাঁদ সওদাগরের বাড়ি কোথায়? প্রশ্ন হতে পারে সেই উজানিনগরে, চম্পাইনগর। আর উজানিনগর হচ্ছে বেহুলার বাড়ি, চাঁদ সওদাগরের বাড়ি চম্পাইনগর, উজানিনগর। ঠিক আছে। প্রশ্ন হতে পারে যে মনসা মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের স্ত্রীর নাম কি? সনকা। প্রশ্ন হতে পারে যে মনসা মঙ্গল কাব্যে নারী চরিত্রকে? বেহুলার স্বামীর নাম কি? এই ধরনের প্রশ্ন, এটা আপনারা জানেন, লক্ষিন্দর বেহুলা জানেন। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র কোনটি? তাহলে চাঁদ সওদাগর হবে। কিন্তু প্রশ্নটি এভাবে না এসে একটু ভিন্নভাবে আসতে পারে যে মনসা মঙ্গল কাব্যের প্রতিবাদী চরিত্র কি, মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র কে, বা মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ চরিত্র কোনটি? তাহলে অবশ্যই চাঁদ সওদাগর হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রার্থী, প্রতিযোগী যারা আমাকে শুনছেন, দেখছেন, আজকে আমি যতটুকু পড়িয়েছি সেখান থেকে এই প্রশ্নগুলো হতে পারে। অন্তত 50টি প্রশ্ন আমি বলে দিয়েছি। তো এখন আসেন, মঙ্গল কাব্যকে আমরা দুইটা অংশে ভাগ করেছি। প্রথম পর্ব মঙ্গল কাব্যের শেষ হলো, দ্বিতীয় পর্ব আগামীকালকে হবে। তবে আমরা আগামীকালকে 2 জন ক্লাস নেব। ইংরেজির একজন শিক্ষক থাকবেন এবং এই মঙ্গল কাব্যের যে বাকি অংশটুকু আছে সেখানে শেষ হবে শেষের দিকে। প্রথমে ইংরেজি হবে, ইংরেজি সাহিত্য হবে, তারপরে এই অংশটুকু আমরা শেষ করব। এবং কালকে আবার আমরা কিন্তু লাইভে এসে বলে দেব যে পরের দিনে ক্লাস কবে হবে। টানা ক্লাস কিন্তু চলতে থাকবে। হ্যাঁ, আর কখনো যদি ক্লাস না থাকে আমি তো আগে ঘোষণা দিয়ে দেবো আর কি। আচ্ছা, কিছু ঘোষণা আছে, কিভাবে ক্লাস, কিভাবে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, প্রশ্নগুলো দেখছি। আসেন, আচ্ছা ক্লাস রুটিন পরীক্ষা সম্পর্কে বলি, ক্লাসটার কথা আগে বলি। এখন আমরা অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। আমার কাছে মনে হচ্ছে, আমি তো অনলাইনে ভাবে তো আমরা ক্লাস নিই না, আমার কাছে মনে হচ্ছে অনলাইনে ক্লাস নিয়ে একজন প্রতিযোগীকে প্রস্তুত করা সম্ভব। আমার কাছে মনে হচ্ছে আমরা এটা পরিকল্পনা নিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে আমরা সেটা প্রয়োগ করব আশা করছি। প্রথমে আমাদের একটা ধাপ হচ্ছে যে ক্লাসটা হবে। সেই ক্লাসটা কিভাবে হবে? ক্লাসটা তো আমরা 8টা 10-এ রেখেছি, অনেক চিন্তা ভাবনা করে রেখেছি 8টা 10-এ। পরবর্তীতে আমরা দেখব, যদি আপনারা চান তাহলে সেটা চেঞ্জও হতে পারে। ঠিক আছে, সেটা নির্ভর করছে শিক্ষার্থীদের উপর। আমি সবসময় শিক্ষার্থীদের কিন্তু প্রাধান্য দিয়ে থাকি। তারা যদি চায় আমি চেঞ্জ করে দেবো। অধিকাংশ যদি চাই যে 8:30টায় হবে বা 9টায় হবে বা 10টায় হবে, ঠিক আছে, সেটা আমি পরিবর্তন করতে পারবো। সেটা চাহিদার উপর নির্ভর করছে। ক্লাস করার নিয়ম একটু বলে দিই। অনেকে প্রথমে আসছিলেন, আমি বলেছি, আবার পরে যারা আসছেন আরেকবার বলে দিই। 8টা 10-এ ক্লাস থাকে। তো আপনি ল্যাপটপ বা মোবাইল নিয়ে এমন একটা জায়গায় আপনি বসে পড়বেন,
খাতা কলম নিয়ে বসে পড়বেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এমন একটা জায়গায় বসে আপনাকে মন দিয়ে শুনতে হবে, প্রশ্নগুলো লিখে রাখবেন। তাৎক্ষণিকভাবে প্রশ্ন করতে গেলে আপনার শুনতে যদি কোনো অসুবিধা হয়, সেগুলো আমার ইনবক্সে দিলে কিন্তু আমি পরবর্তী ক্লাসে কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসে আপনার ক্লাসে যখন আপনি ক্লাসটা যখন করবেন, তখন আপনাকে খাতা কলম এগুলো নিয়ে কিন্তু আপনাকে বসতে হবে। আর এই সঙ্গে ছোট্ট একটা পরামর্শ দিয়ে রাখি যে বিসিএস পরীক্ষায় সাথে কোনো প্রযুক্তি কিন্তু থাকে না, এই জন্য আপনারা বেশি বেশি লিখবেন। ঠিক আছে, বেশি বেশি লিখবেন। অনেকে কিন্তু লেখার অভ্যাস কিন্তু থাকছে না, লেখা কিন্তু ভুলে যাচ্ছে। সামনে যে শিক্ষার কোথায় যে যাবে, হ্যাঁ, সেটা তো আমরা বুঝতেই পারছি। অনেকেই লেখা ভুলে যাবে, অনেক কথা বলা ভুলে যাবে, ক্লাস নিতে পারবে না। ঠিক আছে, এই 3 মাস 4 মাস 6 মাস 1 বছর চলে গেলে অনেককে আবার লেখাও ভুলে যাবে, যে হাত কাঁপছে, লিখতে পারছি না। এই জন্য আপনারা লিখবেন। আপনাকে তো লিখতে হবে 2100 নম্বর বা 2500 নম্বর কিন্তু লিখিত পরীক্ষায় লিখতে হবে, এই জন্য নিয়মিত লিখবেন। এবার আসেন পরীক্ষাটা হাফিজ এখানে থাকো। পরীক্ষাটা কিভাবে হবে খুব মনোযোগ দিয়ে শোনেন। পরীক্ষাটা হবে হচ্ছে যে ক্লাসটা হবে ওই ক্লাস থেকে আমরা 20টি প্রশ্ন রাখবো। যেমন আজকে যে বাংলা যে ক্লাসটুকু হয়েছে, এখান থেকে আমরা 20টি প্রশ্ন দেব। আর প্রত্যেকটি পরীক্ষার সঙ্গে ইংলিশ এবং ম্যাথস এই দুটো থেকে 15-15 থাকবে। তাহলে 15-15 30, আর ক্লাস থেকে 20 থাকবে। তাহলে কত হলো? 50টি প্রশ্ন, এমসিকিউ হবে। এখন আপনাদের একটু আগামী ঘোষণা দিলাম, আগামীকালকে 2টো ক্লাস হবে, 1 ঘন্টা 1 ঘন্টা। প্রথমে ইংলিশ হবে 1 ঘন্টা, আবার বাংলা যে বাকি থাকলো এই অংশটুকু হবে। তাহলে কি করব? তাহলে ইংলিশ থেকে 10টি প্রশ্ন হবে, বাংলা থেকে 10টি প্রশ্ন হবে। সেক্ষেত্রে আবার ওই যে ম্যাথস ইংলিশ থাকবেই আলাদা করে, সেখান থেকে 15-15 30টি প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রত্যেকটি ক্লাসের পরবর্তী পর্যায়ে এই 50 নম্বরের আমরা একটা পরীক্ষা নেব। এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। 40টি ক্লাসে যদি 50 নম্বরের করে পরীক্ষা নেই, তাহলে কিন্তু আমরা মোট 2000 কোশ্চেন কিন্তু সিলেক্ট করব। এবং কোশ্চেনটা খুব চিন্তা ভাবনা করে করব। আমার যারা স্টুডেন্ট আছে, বিসিএস ক্যাডার আছে, তারপরে এখানে ভাইবা বোর্ডে যারা আসেন, প্রফেসর এম এম খান স্যার আছেন, আরও যারা আছেন, তাদের মাধ্যম দিয়ে আমরা প্রশ্নগুলো করে, প্রশ্নটা যাতে স্ট্যান্ডার্ড হয়, হ্যাঁ, যেন তেন যেখান সেখান থেকে আমরা প্রশ্নগুলো তুলে দেব না। ঠিক আছে, তারপরে আমরা এটা লিখিত আমরা একটা স্ট্যাটাস দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেব, যে টপিক উল্লেখ করে দেব। যেন আমরা টপিক সিলেক্ট করেছি যে আগামীকালকে আমরা যে পরীক্ষাটা নেব, কখন নেব, কিভাবে নেব। আগে বলি যে কখন নেব, যখন লাইভ ক্লাসটা হয়ে যাবে ঠিক তারপরে 10 মিনিটের মধ্যে আমরা কোশ্চেনটা সেন্ড করব। এটা সকাল 8টা পর্যন্ত, প্রয়োজনে আমরা চিন্তা ভাবনা করে 9টা পর্যন্ত রাখতে হবে, এটা থাকবে, স্টুডেন্টরা পরীক্ষা দেবে। এরপরে আমরা আনসার সেন্ড করব, 8টা বা 9টায় আমরা আনসার সেন্ড করব। তারপরে এটা আমরা গ্রুপে সেটা রাখবো কিনা সেটা আমরা পরে জানিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে 40টা পরীক্ষা আমরা নেব। জুমে যাব কিনা, কিভাবে যাব, কিভাবে দেবো, সেই সমস্ত কথা কিন্তু আমি পরে বলে দেবো। তাহলে এখন ক্লাসটা কিভাবে আপনি করবেন এবং পরীক্ষাটা কিভাবে হবে আমি নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও তো আমরা লিখে দেবো আর কি, লিখে পোস্ট করে দেবো, সেটা আপনারা সবাই দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, বই সম্পর্কে জানতে চেয়েছেন। আচ্ছা, বই সম্পর্কে আমি বলি, এটা তো ঢাক ঢাক গুড় গুড় করার কিছু না, গোপন করারও কিছু না। পরিষ্কার কথা হচ্ছে, আমি আগেও যা বলেছি, আজকেও তাই বলছি, পরেও তাই বলি, সেটা হচ্ছে বাজারে অসংখ্য বই আছে, প্রত্যেকটা বইয়ে আলাদা আলাদা গুণ আছে। এটা ছোট্ট যদি একটা চটি বই হয়, ওরও একটা আলাদা গুণ আছে। এবং বাজারে যত বই আছে, ঠিক আছে, একমাত্র ধর্মীয় গ্রন্থ, পবিত্র আল কোরআন শরীফ বা আরো গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ ছাড়া আমরা বলতে পারবো না ভুল নেই। ভুল আছে কম বেশি, কোনোটাতে একটু বেশি থাকতে, কোনোটা কম থাকতে পারে। সেই ভুল 2-1টা থাকলে সেটা কিন্তু স্টুডেন্টরা পড়তে পড়তে ধরে ফেলে যে এই বানানটা ভুল হয়ে গেছে, এটা 1882 না হয়ে 1982 হওয়ার কথা ছিল, 100 বছর চেঞ্জ হয়ে গেছে। ওটা কিন্তু সিকোয়েন্স মিলে সবাই ধরতে পারে, ভুল ত্রুটি সব জায়গায় আছে। আমার পরামর্শ হচ্ছে, আপনি বিসিএস পরীক্ষা দেবেন, বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন, আপনি ব্যাংক জব বা সরকারি জব পেতে চাচ্ছেন, আমার পরামর্শ হচ্ছে বাজারে যে বইটা সেরা সমৃদ্ধ সেই বইটাই আপনি কিনবেন। এখন আমি আপনাকে কখনো বলবো না যে আমার লেখা বইটা কেনেন, তা বলবো কেন বলেন?
দুর্মর পাবলিকেশনসে দুর্মর যে বইটা আছে সাহিত্য এবং ব্যাকরণের পরিপূর্ণ বইটা আমি লিখে দিয়েছি। আমি বলবো কি, যদি আপনার কাছে বইটা সেরা মনে হয় তাহলে আপনি কালেক্ট করবেন, আরেকটা বই পড়বেন, এতে কিন্তু আমার কোনো হিংসা নেই, বিন্দু মাত্র মানে হিংসা, মানে আমার সামনে এসে পড়বেন, আমার বই না পড়ে আরেকজনের বই পড়বেন, আমার এতে কোনো হিংসা বিদ্বেষ নেই, ঠিক আছে? তার কারণ আরেকজনে তো অনেক আশা করে লিখেছে, হ্যাঁ আমিও আশা করে লিখেছি, আরেকজন লিখেছে, আরেকজন লিখেছে। এই জন্য আমি পরামর্শ দেব, আপনার কিন্তু একটা অধিকার আছে, একটা বই আপনার হাতে তুলে দিয়ে যে এটাই পড়ো আর এর বাইরে থেকে, কিন্তু তার বাইরে থেকে যদি আসে তাহলে কেন? এই জন্য আপনার একটা অধিকার আছে, সেই অধিকারটা কি, যে বাজারের শ্রেষ্ঠ বই খুঁজে বের করা। আর দুর্মরের বইগুলো সম্পর্কে আমি পরিষ্কার আজকে বলে দিলাম, সেটা হচ্ছে যদি আপনার কাছে সমৃদ্ধ মনে হয়, সেরা মনে হয়, তাহলে কালেক্ট করবেন, তাছাড়া করবেন না। আমি আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। আমি স্পষ্ট কথা বলতে চাই, ঠিক আছে? আমাকে বলবেন যে স্যার আপনি আমার বই কেনার জন্য বলে গেছেন, এগুলো শুনতে আমি একদমই অভ্যস্ত না, ঠিক আছে? এই জন্য যেটা আপনি যথেষ্ট ম্যাচুর, যে বিসিএস পরীক্ষার মতো একটা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনি। আপনি আজকে প্রিলি একটা সাধারণ একটা ছেলে, সাধারণ একটা মেয়ে, বেঞ্চের সামনে বসে থাকেন, পড়েন, ঠিক আছে, আমার কথা শুনছেন, আপনি কিন্তু বিসিএস এর পররাষ্ট্র ক্যাডার হয়ে যাবেন কয়েকদিন পরে। 43 বিসিএস পররাষ্ট্র ক্যাডার হয়ে গেলে আপনার সঙ্গে আমার দেখা করে আমার জীবন বের হয়ে যাবে। আপনি যদি বলেন স্যার আমার সাথে দেখা করেন, ঠিক আছে, আমার দেখা করতে, স্বাক্ষর করতে করতে আমার জীবন শেষ। সুতরাং আপনি যথেষ্ট বোঝেন, আপনি পররাষ্ট্র ক্যাডার হবেন, আপনি এডমিন ক্যাডার পাবেন, আপনি পুলিশ ক্যাডার পাবেন, আপনি যে কোনো ক্যাডার পেতে পারেন, আপনার পথে কিন্তু একটা সম্ভাবনা রয়ে গেছে, আপনি যথেষ্ট বোঝেন। যে কারণে আমি ছোট্ট করে একটু কথা বলবো, আপনি বুঝে সুঝে সেগুলো কালেক্ট করবেন। ওকে, ক্লাস রুটিন, সিলেবাস, পরীক্ষা সম্পর্কে বলেন আপনার পরবর্তী ক্লাস। আচ্ছা, ক্লাস রুটিন তো আজকের ক্লাস রুটিনটা বলে দিলাম যে কালকেও 8টা 10-এ ক্লাস হবে এবং দুটো ক্লাস একসঙ্গে হবে, 1 ঘন্টা 1 ঘন্টা। প্রথম ইংলিশ হবে, তারপরে হবে হচ্ছে আমরা 2জন টিচারকে রেখেছি। একজন টিচার যদি আসতে মিস করে, বুঝতেই তো পারছেন করোনার মধ্যে, আমাকে ফোন করলো যে স্যার আমি আসতে পারছি না, তখন তো আপনারা বকাঝকা করবেন আমাকে যে স্যার কথা দিয়ে কথা রাখলো না। এই জন্য আমি আছি, আরও 2জন টিচারকে সিলেক্ট করে রেখেছি। আমি আশাবাদী ইনশাল্লাহ কালকে প্রথমে ইংলিশ ক্লাস হবে, শেষে আবার বাকি অংশটুকু আমি পড়াবো। এই হচ্ছে ক্লাস সম্পর্কে কথা। আর সিলেবাস, পরীক্ষা সম্পর্কে, আচ্ছা পরীক্ষাটা যে হবে সেই সিলেবাসটা তো আমি এখানে দিয়ে দেব, হ্যাঁ গ্রুপে দিয়ে দেব। তারপর একটু বলি, সিলেবাসটা হচ্ছে ইংলিশ লিটারেচার 30তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত শুধু বিসিএস পরীক্ষায় লিটারেচারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো মতো পড়বেন। আমি হিসাব করে আজকেও দেখেছি সেখানে 80-85টা প্রশ্ন আছে। এই 80-85টা প্রশ্ন আপনি খুব ভালো মতো পড়বেন, সেখান থেকেই আমরা 15টি প্রশ্ন আপনাকে দেব। আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। আবারও বলছি, 30তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত শুধু বিসিএস পরীক্ষায় লিটারেচার থেকে যে কোশ্চেন এসেছে 80 বা 85টি, সেখান থেকে 15টি কোশ্চেন দেব। পুরো সিলেবাসের প্ল্যান কিন্তু আমার হাতের মুঠোর মধ্যে আছে। আমি যখন যেটা বলবো সেটা যদি আপনি, এই যে ছোট্ট একটা পরীক্ষা দিই, এটারই কিন্তু গুরুত্ব আছে। তা আমি তো পর্যায়ক্রমে বলতেই থাকবো আপনাকে। আপনি যদি মাঝখানে একটা মিস করেন তাহলে কিন্তু পেন্ডিং হয়ে যাবে পড়াশোনা। এই জন্য আজকে প্রথম দিন যারা আমার সাথে চলতে পারবে তাদেরকে আমি পিএসসিতে নিয়ে যাব, যারা চলতে পারবেন আমার সঙ্গে। এবার আসেন, আর হচ্ছে ম্যাথের না হাফিজ, ম্যাথের হচ্ছে কি, ম্যাথে আমরা বীজগণিত দেই। হ্যাঁ, বীজগণিত দেব হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী দিয়ে দিলাম, যে প্রথম যে 4টা নিয়ম আছে এখান থেকে। আমরা অনেকেই কিন্তু a+b² ভুলে গিয়েছি, ঠিক আছে, আগে শিখেছি। এই জন্য এখানেও কিন্তু ছোট ছোট সূক্ষ্ম যে জিনিসগুলো আছে। বিসিএস এর পড়াশোনা অঙ্কের জায়গাটা কি যে যোগ বিয়োগ গুণ ভাগ নেই কিন্তু সব কাজ, অধিকাংশ কাজগুলো। এজন্য প্রাথমিক যে বীজগাণিতিক যে সূত্রাবলী সহজ করে বলে দিই, যে বীজগণিতিক সূত্রাবলী এটা থাকবে, আর ওই যে ইংলিশ লিটারেচার তো বলে দিয়েছি। এইটা 20, 15, 15, 30 আর ক্লাস থেকে হচ্ছে 20। এই 50 নম্বরের যে প্রশ্নটা আমরা
ক্লাস শেষ করে 9টা বা 9:30টার দিকে আমরা সেন্ড করে দেবো এবং উত্তরটা দেবো হচ্ছে সকাল 8টা বা 9টায়। ঠিক আছে, এই আর কি। এইভাবে চলতে থাকবে, প্রত্যেকটা ক্লাস চলবে আর তার সঙ্গে সঙ্গে পরীক্ষা চলতে থাকবে। আর একটা এর সাথে আমি পরিকল্পনা গ্রহণ করেছি, সেটা হচ্ছে যে অনেকে সেখানে লাইক দিয়েছেন যে করতে সম্মত, সেটা হচ্ছে এইটার পাশাপাশি আমরা সিলেবাস ধরে ধরে পড়া দেবো আপনাদের, তার উপরে ভিত্তি করে টপিক, সেই সব টপিকের উপরে একটা পরীক্ষা হবে। আমরা সেই রুটিনটা সাপ্তাহিক দিতে পারি, পাক্ষিক দিতে পারি, মাসিক দিতে পারি, দিয়ে এই ক্লাসের সাথে যে পরীক্ষা এবং এক্সট্রা পড়া এবং পরীক্ষা, এই দুটো সমন্বয় করে আমরা আপনাদের এখানে সেন্ড করব, গ্রুপে আপনারা দেখতে পারবেন। তো আর কোনো প্রশ্ন আছে প্লিজ? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালকে ক্লাস পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন ভালো থাকবেন। আর যে পড়াটা আমরা আপনাকে এই মুহূর্তে দিয়ে দিয়েছি সেটা ভালো মতো পড়বেন। আজকে আপনি পরিকল্পনা গ্রহণ করেন যে আজকের ক্লাস থেকে যে 20টি প্রশ্ন স্যার দিবে, 20টি প্রশ্নই আমাকে উত্তর করতে হবে এবং 15-15-30-এর মধ্যে অন্তত আমাকে পেতে হবে হচ্ছে 40 পেতে হবে। ঠিক আছে, তো আমার কাছে কিন্তু 80% পেলে পাস। তো 80% পেলে যদি পাস হয় তাহলে 50-এ কত পেতে হবে? 40 পেতে হবে। আপনি যদি 40 পান, ক্লাসের উপরে যেটা পরীক্ষা নেওয়া, যদি 40 পান তাহলে কিন্তু পাস, আর 40-এর নিচে পেলে কিন্তু ফেল। আর একটা কথা বলে রাখি, আপনি কম জানেন, আপনি কম পারেন, এতে কিন্তু আমার আপত্তি নেই। আমি ক্লাসে দাঁড়িয়ে একটা কথা বলি, একটি ছেলে একটি মেয়ে যদি যোগ বিয়োগও যদি ভুলে যায়, আমার কোনো আপত্তি নেই, তার শেখার জন্যই আসে। আমি একজন শিশুর কাছ থেকে শিখতে কিন্তু আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি এই লাইনে নেমে শিখবেন না তা কিন্তু হতে পারে না। হ্যাঁ, আপনি পরীক্ষা দিয়ে 5 পেয়েছেন, যদি আমি কখন আপনাকে নক করি যে আপনি কেন 5 পাচ্ছেন, কথার কথা আপনার সাথে মেসেজ আমার কথা হলো কেন 5 পাচ্ছেন, আপনি যদি বলেন যে আমি ফার্স্ট ইয়ারে পড়ি বা আমার মানে অন্য ডিসিপ্লিন, ঠিক আছে, আমি কিন্তু মাইন্ড করবো না। কিন্তু আপনি আজকে 5 পাচ্ছেন, আরো 2 মাস পরেও 5 পাচ্ছেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আপনি আজকে 5 পেলেন, এরপরে আপনি 10 পেলেন, তারপর 15 পাচ্ছেন, তারপর 20 পাচ্ছেন, তারপর 25, এটা কিন্তু অর্থাৎ আপনার ডেভেলপটা হতে হবে, স্মুথলি আপনার ডেভেলপটা হতে হবে। আমি কিন্তু অনেক বড় আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, যারা আমাকে দেখছেন, শুনছেন, তাদের ব্যাপারে, আপনাদের ব্যাপারে আমার অনেক বড় আশা রয়েছে। এই গ্রুপের মাধ্যমে আমরা এমন একটা জায়গায় যেতে চাই যাতে সারা বাংলাদেশে আপনারা একটা আলোড়ন সৃষ্টি করতে পারেন যে অনলাইনে আমরা পড়াশোনা করে, এই গ্রুপটাতে পড়াশোনা করে, পড়াশোনা নিয়ে পরীক্ষা দিয়ে আমরা অনেক ভালো করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আপনার মনের ভেতরটা তৈরি করেন যে কিভাবে ভালো করা যায়, এবং মনের ভেতরে একটা কথা আজকে গেঁথে ফেলেন। তো সবাই আপনার মনের মধ্যে একটা কথা গেঁথে ফেলেন, আপনার ডায়েরিতে লেখেন এবং মনের ডায়েরিতে লেখেন যে আমি পারবো, আমাকে পারতেই হবে, এই কথাটা আপনি লিখে ফেলেন। আমার কাছে তো 0 থেকে হিরো হয়েছে। আমি একটা মেয়ের কথা খুব বলে থাকি, আমাদের এখানে স্টুডেন্ট ছিল নূরজাহান, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়া, তো ফার্স্ট টাইমে কিন্তু সে ম্যাজিস্ট্রেট হয়েছে, বিশেষ এডমিন ক্যাডার পেয়েছে, সে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পর্যন্ত পালন করছে, চট্টগ্রামে সে জয়েন করেছে। সুতরাং আপনিও পারবেন, সে যদি পারে, আরেকজন যদি পারে, ওর 2টো হাত আছে, পা আছে, চোখ কান নাক মুখ আছে, আপনারও তো আছে, আপনি পারবেন না কেন? আর বিশেষ হতে হলে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে আসতে হবে, ওয়েট করতে হবে এমনটি নয়। আপনি হোমিওপ্যাথিক কলেজেও যদি পড়াশোনা করেন, যদি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন বলে আমি আশা করি এবং শতভাগ আশা করি। এজন্য আপনার লক্ষ্য থাকা দরকার যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। বিসিএস ক্যাডার না হলেও অন্তত ফার্স্ট ক্লাস অফিসার যেন হতে পারে, তাও যদি না হয় অন্তত সরকারি একটা চাকরি যেন না পারে। ঠিক আছে, এই টার্গেটটা নিয়ে আপনারা পড়াশোনা করবেন। সবার জন্য অনেক প্রত্যাশা, দোয়া রইল। আগামীকালকে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।